সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। ওকে ওকে ঠিক আছে। ওকে, তাহলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভৌত জগত পরিমাপ অধ্যায়ের পঞ্চম ক্লাসে। তো এই অধ্যায়ের আগে আমরা 4টা ক্লাস করেছি, আজকে এই অধ্যায়ের পঞ্চম ক্লাস। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে ত্রুটি রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব এবং নতুন আর একটা ত্রুটির সূত্র আমরা শিখব এবং সেই রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের পড়ার টপিক। তো গত ক্লাসে আমরা যে আলোচনাটা করতেছিলাম, ত্রুটির হিসাব নিকাশ করতেছিলাম, তার ধারাবাহিকতায় আজকে আমরা প্রবলেম সলভ করব, কয়েকটা প্রবলেম সলভ করব। তো তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 2টা, মনে আছে তোমাদের সবার? তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম 2টা। তো দেখো, তোমরা হোমওয়ার্ক 2টা আমি বলছিলাম যে বাসায় নিজেরা করার ট্রাই করবা, না পারলে কোনো সমস্যা নেই, আমি ক্লাসে করে দেব, না পারলে কোনো সমস্যা নেই। বাট তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমরা চেষ্টা করছো কিনা, ঠিক আছে? আমার যেটা দরকার, অর্থাৎ তুমি অন্যদের থেকে একটু আগায় থাকবা যদি তুমি বাসায় নিজে নিজে একটু বুদ্ধি খাটায় প্রবলেম 2টা সলভ করার চেষ্টা করো। তো চলো এবার দেখো, যারা যারা চেষ্টা করছো এবং যারা চেষ্টা করে পারোনি সবাই একটু দেখো। আমাদের প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ হচ্ছে 0.2 প্লাস মাইনাস 0.002 মিটার এবং ভর ছিল হচ্ছে 1 প্লাস মাইনাস 0.001 কেজি। তাহলে ভর এবং ব্যাসার্ধ দেওয়া আছে কার? একটা নিরেট গোলকের। প্রথম কোশ্চেনটা হচ্ছে এই গোলকটার আয়তন কত নির্ণয় করো। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে আয়তন পরিমাপের ত্রুটি হিসাব করো এবং 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ঘনত্ব পরিমাপের ত্রুটি। যেহেতু ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ থেকে আমরা আয়তনও পাবো, সুতরাং আমরা ঘনত্ব পরিমাপ করতে পারবো বা ঘনত্বের ত্রুটিও আমরা হিসাব করতে পারবো। তো চলো শুরু করি। দেখো, আমাদের একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে। তো ব্যাসার্ধটা কি ফরম্যাটে দেওয়া আছে দেখো, 0.2 প্লাস মাইনাস 0.002 মিটার, অর্থাৎ ব্যাসার্ধের প্রকৃত মান হচ্ছে এইটা 0.2, এটা হচ্ছে ব্যাসার্ধের প্রকৃত মান, প্লাস মাইনাস 0.002 মিটার, এইটা হচ্ছে ত্রুটি মান। এটা ডেল আর বা ডি আর, ডেল আর দিয়েও কোনো বইতে লিখতে পারে অথবা কোনো বইতে ডি আর দিয়েও লিখতে পারে, ঘটনা একই, অর্থাৎ এইটা হচ্ছে ত্রুটি। তুমি দেখবা আমরা যখন ম্যাচের বক্স কিনি, ঠিক আছে, দেয়াশলাইয়ের বক্স যখন আমরা কিনি, দেখবা তখন এই বক্সের গায়ে লেখা থাকে 60 প্লাস মাইনাস 2। একটু খুব ভালো করে দেখবা এর মানেটা কি। এর মানে হচ্ছে এই দেয়াশলাইয়ের বাক্সে 60 কাঠি থাকার কথা, 60টা কাঠি থাকার কথা। এখন ভাই গোনার ক্ষেত্রে দুটো বেশিও হতে পারে, দুটো কমও হতে পারে, অর্থাৎ +2ও হইতে পারে, অর্থাৎ 62টাও থাকতে পারে, আবার দুটো কমও থাকতে পারে, 58টাও থাকতে পারে। অর্থাৎ ওই দেয়াশলাইয়ের বক্সের মধ্যে কাঠি থাকার সম্ভাবনা হচ্ছে 58 থেকে শুরু করে 62 পর্যন্ত। 58টা থাকতে পারে, 59টা থাকতে পারে, 60টা থাকতে পারে, 61টা থাকতে পারে, 62টা থাকতে পারে। অর্থাৎ প্রকৃত মান হওয়ার কথা 60, 2 বেশিও হতে পারে, 2 কমও হতে পারে। বেশি হলে সর্বোচ্চ কত বেশি? 2 বেশি। কম হলে সর্বোচ্চ কত কম? 2 কম হইতে পারে। অর্থাৎ 58 থেকে 62-এর মধ্যে যে কোনো মান হইতে পারে। তাহলে আমাদের বুঝতে পারতেছো যে তথ্যটা এখানে ব্যাসার্ধের মানটা বা ভরের মানটা কিভাবে দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.2 মিটার, এটা আসলে প্রকৃত মান। এবার তুমি তো পরিমাপ করবা, তাহলে পরিমাপ করলে তো ত্রুটি হইতে পারে। তো কতটুকু ত্রুটি হইতে পারে? যদি তুমি পরিমাপ করে বেশি পরিমাপ করো তাহলে 0.002 পরিমাণ বেশি পরিমাপ করতে পারো, অথবা যদি কম পরিমাপ করো তাহলে 0.002 মিটার এইটুকু তুমি কম পরিমাপ করতে পারো। ঠিক তেমনি ভরের ক্ষেত্রেও তাই। ভরটা দেওয়া আছে 1 কেজি প্লাস মাইনাস 0.001 কেজি। তাহলে এই 1 কেজিটা এইটা হচ্ছে ভরের প্রকৃত মান, এটা হওয়ার কথা। এখন তুমি পরিমাপ করতে গিয়ে একটু বেশি বা একটু কম হইতে পারে, তো যতটুকু বেশি বা কম হইতে পারে সেটাই তো আসলে পরম ত্রুটি, ডেল এম। এখানে পরম ত্রুটি, ব্যাসার্ধের পরম ত্রুটি ডেল আর 0.002, ভরের পরম ত্রুটি ডেল এম 0.001। কি কথা কি বুঝতে পারছো? এইবার আসো, আয়তন বের করতে হবে। তো আয়তন ভি, তো ভি কিভাবে বের করবো? ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, একটা নিরেট গোলকের ব্যাসার্ধ দেওয়া থাকলে আয়তন বের করা কি খুব কষ্টের ব্যাপার? ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই, আর এর মান, আর হচ্ছে 0.2, ব্যাসার্ধের মান 0.2, মানে প্রকৃত মানটাই তুমি বসাবা, আর এর মানটাই তুমি বসাবা। তাহলে এইখান থেকে হিসাব করলে দেখি তো আমরা আয়তনের মানটা কত পাই। তাহলে 4 ইন্টু পায়ের মান 3.1416 ইন্টু 0.2 তার হচ্ছে কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আয়তনের মান আমি পাচ্ছি 0.0335104, একেবারে যা মান আসছিল সবই লিখছি,
কোনো কিছু বাদ দিই না, ক্যালকুলেটরে যা আসছিল পুরাটুকু লিখছি যাতে আমার অ্যান্সারটা খুব পারফেক্ট থাকে। তাহলে এটা হচ্ছে আয়তনের মান। তো আয়তন চাইছে, তাহলে আয়তনের অ্যান্সার হচ্ছে এটা, যে আয়তনের মান কত, আয়তনের মান হচ্ছে এত মিটার কিউব। কি বুঝতে পারছো? পুরোপুরি হয়নি, আয়তন বের করা এখনো পুরোপুরি হয়নি। না কেন? এই তো আয়তন বের করছি, আয়তনের সূত্র দিয়ে, ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তনের সূত্র দিয়ে আয়তন বের করছি, তাও কেন পুরোপুরি হয়নি? তুমি এই যে আয়তনের মানটা যেটা বের করছো, এই যে মানটা যেটা বের করছো, এইটা হচ্ছে প্রকৃত মান। কিন্তু তুমি দেখো তো ব্যাসার্ধ, ভর, এগুলা কি শুধু ব্যাসার্ধের প্রকৃত মান দেওয়া ছিল? প্লাস মাইনাস পরম ত্রুটি দেওয়া ছিল। ভরের ক্ষেত্রে তাকাও, দেখো ভর প্লাস মাইনাস কতটুকু বেশি কতটুকু কম, অর্থাৎ পরম ত্রুটি দেওয়া ছিল। ব্যাসার্ধের ক্ষেত্রেও তাই দেওয়া ছিল। তাহলে তুমি যদি আয়তন বের করো, তোমার কাছে যদি বলে আয়তন কত নির্ণয় করো, তাহলে শুধু ভি বললে হবে না, শুধু এই মান বললে হবে না। অর্থাৎ আয়তন বের করতে গেলেও এইভাবে বের করতে হবে, ভি প্লাস মাইনাস ডেল ভি, অর্থাৎ আয়তনের প্রকৃত মান আর আয়তনের পরম ত্রুটি, এভাবে লিখতে হবে আয়তনকে। যেহেতু ব্যাসার্ধকে এভাবে লেখা আছে, ভরকে এভাবে লেখা আছে, কোশ্চেনে তথ্য দেওয়া আছে না, ভর আর ব্যাসার্ধের তথ্য দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে আয়তনটাকে ওইভাবে বের করতে হবে। তাহলে তুমি অর্ধেক করছো, বাকিটুকু এখনো করো নাই। তাহলে তোমাদের টার্গেট কি এখন? ডেল ভিটা বের করা, অর্থাৎ আয়তনের পরম ত্রুটিটাও বের করা। ধরো আলাদাভাবে এটাও তো চাইতে পারতো যে আয়তনের পরম ত্রুটি কত বের করো, এটাও তো চাইতে পারতো না? ধরো মানে অন্য একটা কোশ্চেনে বললো আয়তনের প্রকৃত মান এবং পরম ত্রুটি বের করো, তার মানে প্রকৃত মান হচ্ছে ভি আর পরম ত্রুটি হচ্ছে ডেল ভি, বের করতে বলতে পারতো না? তাহলে আমাদের এখন এই ডেল ভিটা বের করতে হবে। তাহলে আমাদের টার্গেট ডেল ভিটা বের করা। তাহলে আয়তনের শুধু প্রকৃত মান রাখলেই হবে না, পরম ত্রুটি ডেল ভি মানটাও বের করতে হবে। তো কিভাবে বের করা যায়? খুবই সহজ। দেখো ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, ভালো করে খেয়াল করিও। তাহলে আমি তোমাকে বলছিলাম এই যে আয়তনটা কার উপর নির্ভরশীল? ব্যাসার্ধের উপর। ব্যাসার্ধের ঘাত কত? পাওয়ার কত? 3। তাহলে এইখানে লিখো ডেল ভি বাই ভি, তাই তো? মনে পড়ে? 4 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, আর এর জন্য ডেল আর বাই আর। এবার আর এর পাওয়ার কত? 3। তাহলে সামনে এনে বসাই দাও 3। কি ক্লিয়ার? এটুকু তো বুঝলাম। এইবার দেখো আমাদের টার্গেট তো ডেল ভি বের করা, আমাদের টার্গেট ডেল ভিটা বের করা, আমাদের টার্গেট বের করা হচ্ছে ডেল ভি। ডেল ভিটা আমরা বের করতে চাই। তাহলে ডেল ভি ইকুয়াল টু, ভালো করে খেয়াল করিও, 3 ডেল আর ডিভাইডেড বাই আর ইন্টু ভি, ইন্টু ভি। এই যে ডেল ভি, তাহলে ভিটা এখানে চলে আসবে, ইন্টু ভি। এইবার আসো, দেখো এই মানগুলো আমরা জানি কিভাবে। উদ্দীপকে তাকাও, 3 ইন্টু ডেল আর, এই যে ডেল আর 0.002, নিচে আর এর মান 0.2। আর একটু আগে তো তুমি এই যে ভি এর মানটা বের করছো, এই যে ভি এর মানটা তো বের করছো, তাহলে সেই ভি এর মানটা এখানে বসাই দিলে কাজ শেষ। এই যে 3 ডেল আর বাই আর ইন্টু ভি, তাহলে ভি এর মানটা বসাইলে 0.0335104, যেটা আমার ক্যালকুলেটরে অলরেডি অ্যান্সার হিসাবে আছে। তাহলে আমি এর সাথে গুণ দিব হচ্ছে 3, গুণ দিব হচ্ছে 0.002, এবং তারপরে অ্যান্সারটাকে ভাগ দিব 0.2 দিয়ে। তাহলে আমার এখান থেকে মানটা আসছে 0. দেখো খুবই ক্ষুদ্র মান, 001, তারপরে 005, এরপরে আরও কিছু আছে, আর ওইটুকু না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে আয়তনের পরম ত্রুটি, অর্থাৎ আয়তনের মান তুমি কতটুকু কম বা বেশি পরিমাপ করতে পারো সেটা হচ্ছে 0.001005। এতটুকু তুমি আয়তন কম বা বেশি পরিমাপ করতে পারো, বুঝছো? এতটুকু আয়তন তুমি কম বা বেশি পরিমাপ করতে পারো। কি ক্লিয়ার? ঠিক আছে, একজন উত্তর দিছো এখানে একটা জিরো, এখানে দুইটা জিরো, একের পরে কিন্তু দুইটা জিরো, 1005। তাহলে এইবার তুমি অ্যান্সার লিখবা যে অতএব আয়তন, এইবার তুমি অ্যান্সার লিখবা যে অতএব আয়তন, ফরম্যাটটা কেমন হবে? ভি প্লাস মাইনাস ডেল ভি, এই ফরম্যাটে হবে। ঠিক আছে, আয়তন এই ফরম্যাটে হবে। তাহলে ভি এর মানটা 0.0335104, আয়তনের প্রকৃত মান হওয়া উচিত এইটা। এবার তুমি কতটুকু কম বা বেশি পরিমাপ করতে পারো সেইটা হচ্ছে 0.001005, এত মিটার কিউব। তুমি এই আয়তনের পরম ত্রুটি, অর্থাৎ কতটুকু বেশি বা কতটুকু কম পরিমাপ করব, এটা তুমি আরো একটা ভাবে বের করতে পারতা, কিন্তু চিন্তা করে দেখো এটা অনেক কঠিন হইতো, মানে আর একটু বেশি হিসাব করতে হইতো। যেমন কিভাবে করতে পারতাম? তুমি এই যে আয়তনের মান তো এটা বের করলে, এটা তো প্রকৃত মান। এবার আমি তোমাকে কি বের করতে বলছি? কতটুকু কম বা তুমি বেশি পরিমাপ করতে পারো। তাহলে তুমি একটা কাজ করবা, তুমি নতুন ব্যাসার্ধ নিবা, ব্যাসার্ধ তো একবার 0.2 নিছো, এবার পরের বার ব্যাসার্ধ নিবা হচ্ছে 0.2 প্লাস 0.002, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, যোগ করে নতুন ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ধরে আবার আয়তন বের করবা, বুঝলা? সেই ব্যাসার্ধ নিয়ে আবার আয়তন বের করবে, তাহলে বেশি ব্যাসার্ধ বেশি আয়তন।
আর 0.2 নিয়ে যে আয়তনটা বের করছো এই দুইটা বিয়োগ করে দিবা, এই দুইটা বিয়োগ করে দিবা। এই দুইটা যদি বিয়োগ করে দাও, এই দুইটা যদি বিয়োগ করে দাও তাহলেই কাজ শেষ। একজন লিখছো 3 কই থেকে আসলো, শিশির আহমেদ, ঠিক আছে। 3 কই থেকে আসলো, নিজের মাথায় একটা বাড়ি দাও, দেখো মনে পড়ে কিনা 3 কোথ থেকে আসলো। ঠিক আছে, 3 কোথ থেকে আসলো দেখো মনে পড়ে কিনা, নিজের মাথায় একটা ঠাস করে বাড়ি দাও। কি ক্লিয়ার? বুঝতে পারছো আমি কি বলছি? যে তখন আমরা ডেল ভিটা কিভাবে বের করতে পারতাম। তাহলে একবার 0.2 নিয়ে আয়তন বের করবো, আর একবার 0.2 প্লাস 0.002 এটা যোগ করে যে ব্যাসার্ধ হবে সেইটা নিয়ে আবার নতুন করে তুমি হচ্ছে আয়তন বের করবা। তারপরে দেখো কতটুকু আয়তন বেশি পরিমাপ করলা, তাহলে সেটাই হইতো ডেল ভি, এবং দেখবা ডেল ভির মান ওইটাই আসতো। ঠিক আছে, ডেল ভির মান ওইটাই আসতো। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার আসো আয়তন পরিমাপের ত্রুটি। আয়তন পরিমাপের ত্রুটি, আমিও তোমার একটা কথা বলছিলাম, যখন বলবে ত্রুটি নির্ণয় করো, তো ত্রুটি বলতেই যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে না বলে কোন ত্রুটি, তাহলে আমি সর্বদা বুঝবো শতকরা ত্রুটি, সর্বদা। তাহলে আয়তন পরিমাপে এই ত্রুটি মানে শতকরা ত্রুটি চাইছে, আমরা একবারে শতকরা ত্রুটিটাই বের করব। তো শতকরা ত্রুটি বের করা খুবই সহজ। বলো শতকরা ত্রুটি, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি, আয়তনের ত্রুটি, বলো পারা যাবে না? আয়তনের শতকরা ত্রুটি। তো এই ত্রুটিটা কি? ডেল ভি ডিভাইডেড বাই ভি গুণ 100%। তো ম্যাথ তো তুমি করেই ফেলছো, এই যে দেখো এটা ভি আর এটা ডেল ভি হয়েই তো গেছে। তাহলে ডেল ভি 0.001005 ডিভাইডেড বাই ভি 0.0335104 গুণ 100%। দেখি আয়তন পরিমাপের ত্রুটি কত আসে দেখি। তাহলে 0.001005 ডিভাইডেড বাই 0.0335104 গুণ 100, তাহলে 2.99%, দ্যাট মিনস 3%, দ্যাট মিনস 3%। তাহলে আয়তনের ত্রুটি কত পার্সেন্ট? 3%। আয়তনের ত্রুটি কত পার্সেন্ট? 3%। বুঝলাম? এবার বুদ্ধি খাটো। তোমাকে মনে করো আমি 2 নম্বর ম্যাথটা করতে দিছি, তোমার আমি 1 নম্বর ম্যাথটা করতে দিই নাই, 2 নম্বরটা দিছি। তাহলে একটু দেখো তো 2 নম্বরটা করতে গেলে আগে 1 নম্বরটা করা লাগবে না? বলো, তোমাকে আমি 2 নম্বরটা করতে দিছি, 1 নম্বরটা করতে দিই নাই। তাহলে 2 নম্বরটা করতে দিলে তুমি 1 নম্বরটা না করে কিন্তু 2 নম্বরটা করতে পারবা না, পারবা? বলো বলো পারবা? বলো পারবা? পারবা না। তাহলে তোমার কিন্তু আগে 1 নম্বরটা করা লাগবে, তারপরে গিয়ে 2 নম্বরটা করা লাগবে। দেখো 1 নম্বরের অ্যান্সার দিয়ে কিন্তু আমরা আয়তনের ত্রুটি বের করছি, তাই না? কি কথা কি বুঝছো? এইবার শোনো না, 1 নম্বর করে 2 নম্বর করার দরকার নাই। 2 নম্বর যদি আমাকে করতে দেয়, 1 নম্বর না করে যদি 2 নম্বর আমাকে করতে দেয়, আমি 2 নম্বরটা করে ফেলতে পারবো, সহজেই করে ফেলতে পারবো। তার জন্য আমার 1 নম্বর করা লাগবে না, কোনো দরকার নেই। অনেক বলতে ভাই কেমনে? আচ্ছা দেখো তো, এটা তো তোমার আমি শিখাইছি, এটা তো আগের ক্লাসে শেখা জিনিস। দেখো যে কেমনে আমাদের আয়তনের ত্রুটি চাইছে। ওকে, তাহলে ভি ইকুয়াল টু তুমি লিখবা 4/3 পাই আর কিউব। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ভি মনে পড়ে, আর এই পাশে ডেল আর ডিভাইডেড বাই আর। 4 3 পাই কনস্ট্যান্ট, ত্রুটি হয় না, আর এর পাওয়ার কত? 3, সামনে লাভ দিয়ে চলে আসবে 3। এইবার তুমি দেখো 3 ইন্টু ডেল আর, এই যে ডেল আর 0.002 আর আর 0.2, তাহলে এটা হচ্ছে আনুপাতিক ত্রুটি। যদি 100 দিয়ে গুণ দেওয়া হয়, 100% দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে সেটা হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে এখান থেকে ত্রুটি দেখি বের করি কত আসে দেখি। তাহলে 3 ইন্টু 0.002 ডিভাইডেড বাই 0.2 গুণ হচ্ছে 100, গুণ হচ্ছে 100, 3%। বুঝছো? অনেকে ভাবে আয়তনের ত্রুটি বের করতে বলে 1 নম্বরটা করে তারপর করা লাগবে। কি দরকার? 1 নম্বরটা তো করেই করা লাগবে না, 1 নম্বরটা করে তো করা লাগবে না, এমনিই তো করা যাচ্ছে। দেখো এখানকার অ্যান্সার দেখো আর এখানকার অ্যান্সার দেখো, আলাদা হয়েছে কিছু? একই অ্যান্সার হয়েছে। বুঝছো? তাহলে মাথায় রাখিও যে আয়তনের ত্রুটি বের করতে বলছে, কি দরকার? আমার 1 নম্বরটা করার দরকার নেই, আয়তনের ভাবে বের করার দরকার নেই। আয়তনের ত্রুটি মানে তো ডেল ভি বাই ভি। দেখো তো এই ডেল ভি বাই ভি তো তুমি এখানেই বের করতেছো, এই যে ডেল ভি বাই ভি এখানেই তো বের করতেছো, হয়েই তো গেছে ম্যাথ, এখানেই তো ম্যাথ হয়ে গেছে। বুঝছো? তো অনেকে বোকামি করে, কি দরকার? দরকার নেই তো। এবার আসো ঘনত্ব পরিমাপের ত্রুটি। ঘনত্ব পরিমাপের ত্রুটি, তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি হিসাব করতে হবে এবার আমাদের ঘনত্ব পরিমাপের ত্রুটিটা হিসাব করতে হবে। চলো, যেহেতু আমার জায়গা নাই তাই আমি একটু মুছে দিলাম। ঘনত্ব রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি।
রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে বলো ঘনত্ব কার কার উপর নির্ভরশীল? ভরের উপর নির্ভরশীল আর আয়তনের উপর নির্ভরশীল। তাহলে ডেল রো বাই রো মনে পড়ে, এই পাশে কি হবে? ডেল এম বাই এম আর ডেল ভি বাই ভি, মাঝখানে প্লাস হবে। ঠিক আছে, অনেক বলতে ভাই ভি টু দি পাওয়ার তো -1, তাহলে পাওয়ার আসলে তো -1 আসবে সামনে। আমরা তো সূচকের কি মান নিব? পরম মান, তার মানে +1। এবার তুমি ডেল এম এর মান জানো, এটা ডেল এম এটা এম, মান বসাই দিবা। ডেল ভি এর মান এই যে বের করছো, এটা ডেল ভি এটা ভি, বসাই দিতে পারো। অথবা তুমি যদি মনে করো যে ভাই আমি 1 নম্বরটা তো করি নাই, ধরো 1 নম্বরটা তুমি করো নাই, তোমার একবারে 3 নম্বরটা করতে দিছে, তাহলে ডেল ভি বাই ভি, এই যে ডেল ভি এর মান বের করার কোনো দরকার নেই, কারণ ডেল ভি বাই ভি মানে তো 3 ডেল আর বাই আর, 3 ডেল আর বাই আর। তাহলে ডেল ভি বাই ভি এর জায়গায় 3 ডেল আর বাই আর বসাই দিবা। এবার সব তুমি জানো, যা জানো গুণ দিবা, 100% হয়ে যাবে ত্রুটি। বুঝছো? ঠিক আছে, তাহলে এইভাবে করবা। এইবার দেখো আমি যে কাজটা করি আসলে সেটা হচ্ছে একেবারে কোন একটা লব্ধ রাশিতে উপস্থিত আমি মৌলিক রাশিগুলো পর্যন্ত চলে যাব। যখন আমাদের ত্রুটির হিসাব করতে হবে তখন একেবারে মৌলিক রাশি পর্যন্ত চলে যাব, লব্ধ রাশিতে উপস্থিত মৌলিক রাশি পর্যন্ত আমি ভাঙতে চলে যাব। দেখো কিভাবে। এই রো ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে আয়তন, নিরেট গোলকের আয়তন। তাহলে এম ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। এইবার তুমি বলো, আগে যেমন তুমি বলতেছিলা ঘনত্ব ভর এবং আয়তনের উপর নির্ভরশীল, এইবার বলো তো ঘনত্ব কার কার উপর নির্ভরশীল? এইবার দেখে বলো। এইবার আমি বলবো হচ্ছে ঘনত্ব ভর এবং ব্যাসার্ধের উপর নির্ভরশীল, ঠিক আছে? তাহলে ডেল রো ডিভাইডেড বাই রো, এই পাশে কি আছে? চলক কি আছে বলো, এই পাশে কি আছে? চলক কি আছে? এম এবং আর। তাহলে ডেল এম ডিভাইডেড বাই এম, 4/3 পাই কনস্ট্যান্ট, আর ডেল আর বাই আর। আর এর পাওয়ার কত? 3। তাহলে সামনে বসবে +3 নট -3। দেখো চলে আসছে লাইনটা। এবার আমি মান বসাই দিব ডেল এম বাই এম। তাহলে ডেল এম হচ্ছে 0.001 ডিভাইডেড বাই এম এর মান 1 +3 ডেল আর হচ্ছে 0.002 ডিভাইডেড বাই আর হচ্ছে 0.2। ঠিক আছে, এই যে মানটা আসলো এর সাথে গুণ দিব কি 100%, কারণ আমাদের যখন বলবে ত্রুটি বের করো আমি তখন বুঝবো 100%, মানে শতকরা ত্রুটিতে বের করতে বলছে। যদি বলে শুধু ত্রুটি বের করো তাহলে শতকরাতে বের করাটাই বেশি ভালো, এটাই করবা তোমরা। তাহলে 0.001 প্লাস 3 ইন্টু 0.002 ডিভাইডেড বাই 0.2, তাহলে যা হবে গুণ 100%, দেখি কত হয়। 3.1%, বুঝছো? শেষ। 0.301% কার আসলো? এমডি ফরদ হাসান। ঠিকঠাক ভাবে হিসাব করতে হবে, ক্যালকুলেটরে হিসাব করলে ভুল হিসাব করলে চলবে না। ক্যালকুলেটরে হিসাব করার পরে যদি ভুল হিসাব করো তাহলে কিন্তু চলবে না। বুঝতে পারছো? চলো চলো চলো, দ্রুত তুলে নাও, পারছো না? সবাই পারছো না? পারছিলা? বাসায় পারছিলা? কে বলো তো দেখি, বাসায় কে পারছিলা? হাত তুলো দেখি। অভি কুমার বালা, দুইটাই হয়েছে, গুড, ভেরি গুড। তারপরে আর কে? প্রমিত পাল, সালমা আক্তার, গুড, ভেরি গুড। 1 নম্বরটা আবার একটু বুঝান, আসো আবার বুঝাই। এবার 2 নম্বর থেকে আবার একটু বুঝাই। কি বলছে দেখো, একটি 1 ± 0.002 মিটার দৈর্ঘ্যের দড়িতে বেঁধে এত কেজি ভরের একটা বস্তুকে এত বেগে ঘোরানো হচ্ছে। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি কত? আমি তোমাদের গত ক্লাসে হিন্টস দিছিলাম। কেন্দ্রমুখী বল দড়িতে বেঁধে, একটা বস্তুকে দড়িতে বেঁধে তুমি এইভাবে ঘুরাইতেছো একটা বৃত্তাকার পথে। যে বস্তুটাকে ঘুরাইতেছো সেটা যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাইতেছো সেটাই তো ভাই দড়ির দৈর্ঘ্য। দড়িতে বেঁধে ঘুরাচ্ছ, তাহলে তুমি এভাবে যদি ঘুরাও তাহলে যে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরাচ্ছ সেই ব্যাসার্ধটাই তো দড়ির দৈর্ঘ্য। তো দড়ির দৈর্ঘ্যটা দেওয়া আছে 1 ± 0.002। দড়ির দৈর্ঘ্যটাকে আমরা ব্যাসার্ধ যদি বলি তাহলে এটা হচ্ছে আমাদের আর। তাহলে এটা আসলে আর এর প্রকৃত মান, আর প্লাস মাইনাস এটা হচ্ছে পরম ত্রুটি অর্থাৎ ডেল আর। তুমি কতটুকু বেশি বা কম পরিমাপ করতে পারো। এই যে বস্তুটা, এই বস্তুটার ভর হচ্ছে এম, তো সেই বস্তুটার ভর এটা এম প্লাস মাইনাস ডেল এম। ভর পরিমাপ করলে 0.2 কেজি, এটা হচ্ছে সঠিক মান, আর 0.001 এটা হচ্ছে পরম ত্রুটি।
বস্তুকে এত বেগে ঘোরানো হচ্ছে, তাহলে বেগ এটা ভি প্লাস মাইনাস ডেল ভি, এটা ভি প্লাস মাইনাস ডেল ভি। এই যে এটাকে বেগ নিয়ে ঘোরানো হবে না, বলো তো এটাকে বেগ নিয়ে ঘোরানো হবে না, এভাবে ভি বেগ দিয়ে আমি এভাবে ঘোরাচ্ছি, তাহলে সেই বেগটা আমাদের দেওয়া আছে। তাহলে এইবার আমাদের কি বলছে, কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি কত বের করো। তো কেন্দ্রমুখী বল এফ, ঠিক আছে। দেখো তোমাকে একটা সৃজনশীল প্রশ্ন করে দিই, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন করে দিই। তোমাকে প্রথমে বলবে কেন্দ্রমুখী বলের সূত্রের রূপটি নির্ণয় করো। কেন্দ্রমুখী বলের সূত্রটি নির্ণয় করো। আর 2 নম্বর বলবে কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি। কেন্দ্রমুখী বলের শতকরা ত্রুটি সৃজনশীল প্রশ্ন যেভাবে হবে। তাহলে প্রথমে দেখো, অনেকে বলবা যে ভাই কেন্দ্রমুখী বলের সূত্র তো জানি না, তাই না? এই যে সূত্র জানো না, তোমাকে তো বলেই দিছে কেন্দ্রমুখী বল কিসের উপর নির্ভর করে, ভরের উপর, ব্যাসার্ধের উপর, বেগের উপর, এই 3টা জিনিসের উপর নির্ভর করে। তাহলে তোমার কি করতে হবে, 2 নম্বর ম্যাথ করার আগে কেন্দ্রমুখী বলের সূত্রটা বের করে নিতে হবে। তুই বলতে পারো ভাই আপনি তো শিখাইছেন কেন্দ্রমুখী বলের সূত্র তো আমরা জানি F = mv²/r, সেটা তো তুমি জানো, সেটা তো তুমি মুখস্থ করে রাখছো, যেটা তোমাকে আগে করাইছি বলে তুমি হয়তো জানো। কিন্তু এমন কিছু একটা দিতাম যেটা আমি তোমার করাইনি, তখন তুমি কি করতা? তখন তুমি লিখতা ধরি, এই যে 1 নম্বরটা করি আসো আগে, যে তুমি তখন লিখতা যে ধরি এফ এটা নির্ভর করে কার উপর, এম এর উপর m⁴x, বেগের উপর v⁴y, আর এর উপর r⁴z। মনে পড়ে এই ম্যাথটা করছিলাম, মনে পড়ে? 1 নম্বর সমীকরণ দিতা। তারপরে বলের মাত্রা লিখতা, বলের মাত্রা সমীকরণ লিখতা, m l t⁻⁻2 বল, এই পাশে ভর m⁴x, বেগ l t⁻⁻1, তার পাওয়ার হচ্ছে y, আর হচ্ছে ব্যাসার্ধ দৈর্ঘ্য লেন্থ l⁴z, লিখতে না? তারপরে সূচক সমীকৃত m1 l1 t⁻⁻2, এই পাশে m⁴x l⁴y + z আর t⁻⁻y। তাহলে সূচক সমীকৃত মনে পড়ে, সূচক সমীকৃত করে, তাহলে সূচক সমীকৃত করে x = 1, দেখো m এর পাওয়ার 1, m এর পাওয়ার x = 1। তারপরে y + z l এর পাওয়ার y + z l এর পাওয়ার 1, y + z = 1। t⁻⁻2 t⁻⁻y y = 2, y = 2, এই যে y, এই y এর মান এখানে বসাইলে z এর মান পেয়ে যাবা, y 2 বসাও তাহলে z এর মান পেয়ে যাবা। তাহলে অতএব z = y এর মান কত? 2, y এর মান এখানে বসাবা 2। তাহলে z = কত হবে? z = হবে, দেখো z = হবে -1। তাহলে তখন তুমি সূত্রটা লিখতা যে f = m⁴1x v⁴y y 2 আর r⁻1 তাহলে অতএব বলের সূত্র f = mv²/r। এই যে তুমি আগে এটা করে নিতা, এটা হচ্ছে গ নম্বর, ঠিক আছে? এটা হচ্ছে গ নম্বর। আর একটা কি করতে হয় জানো, সাংখ্যিক ধ্রুবক নিতে হয়। তো ভদ্রতার খাতিরে সেই সাংখ্যিক ধ্রুবকটা কে নিবা, নিবা, না নিলেও কোনো সমস্যা যে হবে তা না, তবে নেওয়া ভালো। এই যে একটা সাংখ্যিক ধ্রুবক কে, যার কোনো মাত্রা সূচক নেই, ঠিক আছে, মাত্রা বা একক নেই, সরি। এবার আসো, এবার আমাদের ত্রুটি বের করতে হবে। তো এইবার তুমি পারবা, এবার না পারা কেউ নাই আমার মনে হয়। f = mv²/r, এর চেয়ে সহজ ম্যাথ তুমি করো নাই জীবনে। তাহলে কেন্দ্রমুখী বলের ত্রুটি, তাহলে ∂f/f লিখবা, লেখার পরে এখানে লিখবা ∂m/m, তারপরে v হচ্ছে ∂v/v, আর তারপরে হচ্ছে ∂r/r। তো আনুপাতিক ত্রুটির ক্ষেত্রে কি জানো ছিল, যার পাওয়ার যত সামনে এসে তত বসবে, কিন্তু সূচকের সবসময় পরম মান বসবে। m এর পাওয়ার 1 + 1, v এর পাওয়ার 2 + 2, r এর পাওয়ার -1 কিন্তু +1ই বসবে, কারণ সূচকের সবসময় পরম মান বসে। এবার তুমি এখানে মানগুলো বসাও। ∂m হচ্ছে 0.001 / m হচ্ছে 0.2, তারপরে 2 ইন্টু, তারপরে 2 ইন্টু ∂v, এই যে ∂v 0.003 ডিভাইডেড হচ্ছে 10, তারপরে হচ্ছে ∂r কত 0.002 ডিভাইডেড বাই 1, ঠিক আছে। আর এই যা হবে এখান থেকে যা হবে তার সাথে গুণ দিবা 100%, তার সাথে গুণ দিবা 100%, ঠিক আছে। গুণ দিছো 100%, বলো কত হয়েছে, কে একজন বলো তো দেখি উত্তর, তাহলে আর আমি করবো না। শেখ ফাহিম ফয়সাল, তোমার বিশ্বাস করলাম কিন্তু ভুল বলিও না কিন্তু। 0.76%, 0.76%, নাও তোমাদের বিশ্বাস করলাম, ঠিক আছে।
কি ক্লিয়ার? ওকে। এমডি ফরাদ বলছে, মুশফিকা রহমান ইমু বলছে, এমডি শাহজাহান বলছে, সাকিব হাসান বলছে, সবাই বলছে। ওকে, এমডি শাহজাহান তোমার 0.07 কেমনে হইল? জাহিদা আলম, অর্ণব চক্রবর্তী। এমডি ফরাদ হাসান বলছে ভাই আজকে প্রথম লাইভ ক্লাস, এর আগের ক্লাসগুলো করে আসতে হবে, না হলে কিন্তু তুমি কিছু বুঝবা না, বুঝছো? এর আগের ক্লাসগুলো করে আসতে হবে, না হলে কিন্তু তুমি কিছু বুঝতে পারবা না। এবার আসো দেখি 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম বলা হচ্ছে একটি সরল দোলকের, দেখো গত ক্লাসে আমরা একটু কিন্তু সরল দোলকের ম্যাথ করছিলাম, তো বলা হচ্ছে একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য, একটি সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য 0.90 প্লাস মাইনাস 0.001 এত মিটার কার্যকর দৈর্ঘ্য এটা। আর পর্যায়কাল বা দোলনকাল, পর্যায়কাল হচ্ছে 0.8 প্লাস মাইনাস 0.002, পর্যায়কাল হচ্ছে এত সেকেন্ড। তো ওই স্থানের অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের ত্রুটি। আর ত্রুটি বললে কি বুঝবো? শতকরা ত্রুটি। কি পারবা না বলো তো? সরল দোলক, সুতায় বেঁধে একটা বস্তুকে ছাদ থেকে ঝুলাই দিবা, তাহলে সেটাই সরল দোলক। এভাবে দুলতে থাকলে সেটা হয়ে যাবে সরল দোলক, এভাবে দুলতে থাকবে। তো সরল দোলকের এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, এই যে দড়ির দৈর্ঘ্য, এটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্যের মান দেওয়া আছে এল প্লাস মাইনাস ডেল এল, ঠিক আছে? পর্যায়কাল টি প্লাস মাইনাস, এই যে এটা টি প্লাস মাইনাস ডেল টি দেওয়া আছে পর্যায়কাল। কি চাইছে? অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের শতকরা ত্রুটি, অভিকর্ষ ত্বরণ জি নির্ণয়ের শতকরা ত্রুটি। তো সূত্র কি ছিল? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ডিভাইডেড বাই জি, মনে পড়ে? তাহলে টি এর মানটা দেওয়া আছে, এল এর মানটা দেওয়া আছে, জি এর মানটা হিসাব নিকাশ করে বের করতে হবে। বলো পারা যাবে কিনা বলো। তাহলে তোমরা একটু লেখা থামাও, দেখো ভালো করে, দেখো আমি আগে বুঝাই দিই, দেখো পারবা কিনা। এই যে 2 পাই এল টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার কি মাইনাস হাফ, তাহলে ডেল টি ডিভাইডেড বাই টি, আর এই পাশে কি হবে? এই পাশে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই এল, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে হাফ। তারপরে ডেল জি ডিভাইডেড বাই জি, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে মাইনাস হাফ, কিন্তু কত বসবে? প্লাস হাফ বসবে, মনে পড়ে? তাহলে এবার দেখো ডেল টি দেওয়া আছে, টি দেওয়া আছে, বসাবা। ডেল এল দেওয়া আছে, এল দেওয়া আছে, এখানে বসাবা। বসাই দিয়ে তারপরে ডেল জি বাই জিটা বের করে নিবা। বলো পারবা কিনা? ডেল জি বাই জি এটা বের করতে পারবা কিনা বলো, বলো পারবা কিনা? বলো পারবা কিনা? আবির আব্দুল্লাহ, গ্রামের চাচাতো ভাই। গ্রামের চাচাতো ভাই কোত্থেকে আসলো? তোমার গ্রামের চাচাতো ভাই হঠাৎ করে কোত্থেকে চলে আসলো? এই যে অনেকে উত্তর বলে ফেলছো 0.61%, 0.61, গুড, ভেরি গুড। এই তো খুব সহজ, এই মানগুলো বসাই দিবা, এই মানগুলো বসাই দিবা, বসাই দিয়ে এখান থেকে ডেল জি বাই জি এর ত্রুটিটা বের করবা। কি ক্লিয়ার? কি বলো তাহলে কিভাবে করছো দেখি, যারা করছো তারা কিভাবে করছো? এই যে আমি একটু লিখি, ডেল জি বাই জি এটা সমান সমান ডেল টি ডিভাইডেড বাই টি, এইটারে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস, এই মাইনাস কিন্তু সূচকের কিন্তু পজিটিভ মান বসাইছি, কিন্তু এই মাইনাস হচ্ছে এই পাশ ওপাশ করছি যখন, তখন মাইনাস চলে আসছে। তাহলে ডেল এল ডিভাইডেড বাই এল, তো এটা তো হাফ ছিল, এখানে একটা হাফ ছিল, তাহলে এখানে 2টা গিয়ে গুণ হয়ে যাবে, বুঝতে পারছো? এই যেখানে হাফ ছিল তাহলে 2 এই পাশে গিয়ে গুণ হয়ে গেল। তাহলে এবার মানগুলো বসাই দিলেই কাজ শেষ। তাহলে 2 ডেল টি কোথায় আছে? ডেল টি দেখি 0.002 ডিভাইডেড বাই টি হচ্ছে 0.8 মাইনাস হাফ ডেল এল হচ্ছে 0.001 আর এল এটা হচ্ছে 0.90। তাহলে এখান থেকে উত্তর আসবে, দেখি আমি একটু করি, 0.002 ডিভাইডেড বাই 0.8 মাইনাস 0.001 ডিভাইডেড বাই 0.90 ইন্টু 2,
তাই না? হ্যাঁ, তারপরে তার সাথে আবার গুণ 2, তাহলে গুণ 100। এই তোমরা কি বের করছো? 0.61 কেমনে আসলো বলো? 0.61 কেমনে আসলো? আমার তো 0.38 আসলো। আমি কি ভুল করলাম? আমার তো 0.38 আসলো। তোমাদের 0.61 কেমনে আসলো? ম্যাক্সিমাম সবার 0.61 কেমনে আসলো বলো? 0.61 কেমনে আসলো? মোহাম্মদ সাইদি হোসেন, কিছুই বুঝতেছি না। তুমি কি আগের ক্লাসগুলো করছো? বলো, আগের ক্লাসগুলো যদি করো তাহলে বুঝবা। আগের ক্লাস যদি করা না থাকে তাহলে বুঝবা না। %0.38, কাদের 0.61% হইল বলো? এইবার শোনো শোনো শোনো, এই যে এই জায়গাটাতে ভুল হয়ে গেছে, এটা ভুল, এটা হয়নি, এটা ভুল। বলো এবার, ভুল তো করছি, কোথায় করছি ভুল এবার খুঁজে বের করো। ভুল হয়েছে, এই ম্যাথটা ভুল হয়েছে, হয়নি। ঠিক আছে, এবার বলো কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি বলো দেখি, কোথায় ভুল করছি? হয়নি, হিসাব হয়নি। ঠিক আছে, হিসাব হয়নি। তাহলে কোথায় ভুল হয়েছে? ভুলটা হয়েছে এই যে সেই অন্যায় কাজটা করে ফেলছি আমরা, সেই অন্যায় কাজটা করে ফেলছি আমরা। এই যে এখানে মাইনাস, এই মাইনাস তো হবে না, এই মাইনাস তো হবে না, এই মাইনাস তো হবে না, এখানে তো প্লাস হওয়ার কথা। ত্রুটি কি কখনো মাইনাস হইতে পারে বলো? ত্রুটি কি কখনো মাইনাস হইতে পারে বলো? তাহলে ত্রুটিটা মাইনাস নিয়ে আমরা ভুল করে ফেলছি। এই যে ত্রুটিটা মাইনাস, এই যে সামনে মাইনাস বসাইছি, এটা ভুল করে ফেলছি। ঠিক আছে, এটা মাইনাস বসাইছি, এটা ভুল করে ফেলছি। ধ্রুবকের ত্রুটি হয় না, ধ্রুবকের ত্রুটি হয় না, ধ্রুবকের কোনো ত্রুটি হয় না। এই যে 2π, ওটা তো ধ্রুবক। তুমি কি ধ্রুবক পরিমাপ করো কোনোদিন? পাই পরিমাপ করো? এই যে অনেকে বলছে মাইনাস কেন নিলেন, এই যে মাইনাসটা তো আসলে ডেল জি বাই জিটা বের করতে হবে আমার। তাহলে আমি তো এইটারে এই পাশে পাঠাবো, এইটারে যদি এই পাশে পাঠাই তাহলে তো মাইনাস হবেই, তাই না? তো এই মাইনাস, দেখো আমি কিন্তু ঠিকঠাক করছি, হিসাব কিন্তু ঠিকঠাক করছি, ভালো করে বুঝিও এখানে কথাটা, হিসাব কিন্তু ঠিকঠাক করছি। কিন্তু ঝামেলাটা যা লাগছে সেটা হচ্ছে এই যে ত্রুটি বের করতে গিয়ে আমি আবার মাইনাস করে ফেলছি। এখন তুমি যদি বলো যে না ভাই এখানে যোগ, এই যে জোর করে এখানে প্লাস বসায় দেন, যোগ দেন, এখানে যোগ দেন, এই যে এখানে যোগ দিয়ে দিলাম, তাহলে এটা অনেকটা গায়ের জোরে হয়ে গেল না? দেখো তো, আমি এইটারে যখন আমি এই পাশে পাঠাবো তখন তো মাইনাস হবে। এই যে এটা মাইনাস, এইটা হবে মাইনাস, এইটা হবে। তা আমি যখন এইটারে এই পাশে পাঠাবো তো মাইনাস হওয়ার কথা, আমি তো তাই করছি। তো তাই করেই তো ভুলটা করছি আসলে। ত্রুটি তো মাইনাস হইতে পারে না, ত্রুটি সবসময় প্লাস হবে। কখনো যদি দেখো ত্রুটির সূত্রে মাইনাস আছে, তুমি ভাববা ভুল হচ্ছে ওটা, কারণ ত্রুটি হচ্ছে যোগ হবে সর্বদা। তোমাকে আমি বলছিলাম যে টি কত খারাপ, এল কত খারাপ, জি কত খারাপ, এদের খারাপের যোগফল হচ্ছে টি কত খারাপ। আমি যখন বলবো জি কত খারাপ, যখন এবার প্রশ্ন করবো জি কত খারাপ, তখন তুমি বলবা টি আর এল এই দুইজন মিলে যত খারাপ, এদের দুইজনের খারাপের যোগফল হচ্ছে জি কত খারাপ। আমি যখন বলবো এল কত খারাপ হইতে পারে, তখন তুমি বলবা টি কত খারাপ প্লাস জি কত খারাপ, এই দুইটা খারাপ যোগ করলে এল কত খারাপ হইতে পারে। তাহলে এখানে ভুলটা করছি, এই জায়গা মাইনাস বসায়। কিন্তু এখন অনেকেই বলতে পারে ভাই এ পাশ করলে তো আপনাকে মাইনাস দিতেই হবে, এই কারণে এই নিয়মে আমরা করব না, তো এটা এই নিয়মে করব না আমরা। তাহলে এইবার শোনো, যে জায়গাটাতে তোমরা ভুল করবা, এবার ভালো করে কান খুলে শোনা রাখো। এর আগে আমি যতগুলো ত্রুটি বের করতে বলছি, আমি কিন্তু তারই সূত্র লিখছি। যেমন কেন্দ্রমুখী বলের ত্রুটি বের করছি, কেন্দ্রমুখী বলের সূত্র লিখছি। ঠিক আছে, এর আগে পর্যায়কাল নির্ণয়ের ত্রুটি বের করছিলাম, এই সরল দোলকের একটা ম্যাথ কিন্তু গত ক্লাসে করছিলাম, তখন টি এর ত্রুটি বের করছি, আমি টি এর ত্রুটিটা লিখছি, টি এর সূত্রটাই লিখছি। তারপরে এর আগে আমরা যখন আর কি এই যে আয়তনের ঘনত্বের ত্রুটি বের করলাম বা আয়তনের ত্রুটি বের করলাম, দেখো যার ত্রুটি বের করতাম তারই সূত্র লিখতাম, ভি ইকুয়াল টু 4/3πr3, ঘনত্ব রো ইকুয়াল টু m/v, যার ত্রুটি বের করতাম তারই সূত্রটা লিখতাম। তাহলে সুন্দর করে একেবারে মনের খাতায় লিখে রাখো, যার ত্রুটি তার সূত্র লাগবে। লিখো, যার ত্রুটি তার সূত্র লাগবে, তার সূত্র লাগবে, তাহলে আর ঝামেলা লাগবে না, এই মাইনাসের ঝামেলা আর লাগবে না। তাহলে যার ত্রুটি সূত্র লাগবে তার। এইবার আসো, তুমি তো ভাইয়া টি এর সূত্র জানো, যে পর্যায়কাল টি ইকুয়াল টু 2π√l/g। ওকে, ঘাবড়ানোর কিছু নাই। তোমার ত্রুটি বের করতে বলছে কার? অভিকর্ষ ত্বরণের। তাহলে যার ত্রুটি তার সূত্র, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সূত্র লাগবে, তাহলে সুন্দর করে বর্গ করে দিবা টি স্কোয়ার, তারপরে 4π², এখানে l/g, তারপরে তুমি বলো জি সমান সমান কত, জি কে এখানে আনো, টি স্কোয়ারটাকে এখানে পাঠিয়ে দাও। তাহলে জি সমান সমান দেখো 4π² l/t², বুঝছো? জি এর ত্রুটি জি এর সূত্র লাগবে, জি সমান সমান সূত্র আসছে,
এই যে সূত্রটা আসছে, সূত্রের কাজটা হইল। এইবার আসো আমি ত্রুটির সূত্র লিখবো। এবার আমি ত্রুটির সূত্র লিখবো। তাহলে ডেল জি ডিভাইডেড বাই জি। এইবার এইটা সমান সমান এই যে এল, তাহলে ডেল এল বাই এল, আর টি ডেল টি বাই টি। তো টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার হচ্ছে -2। তো -2 আমাদের দরকার নেই, টি টু দি পাওয়ার 2, ওই 2টাই আমাদের দরকার। তাহলে এইবার আসো, এইবার দেখো ডেল এল এর মান 0.001 আর এল এর মান 0.90। 2 ডেল টি 0.002 ডিভাইডেড বাই টি 0.8। এবার এইটার সাথে গুণ দিবা 100%, তাহলে একেবারে শতকরাতে ত্রুটিটা চলে আসবে। ঠিক আছে? অনেকে কি করে আপেক্ষিক ত্রুটি বের করে, তারপরে আবার বাংলায় লিখে শতকরা ত্রুটি, মানে কত কাহিনী করে। এত কাহিনী করার সময় নেই, তুমি এখন বড় হয়ে গেছো। ঠিক আছে? তুমি ম্যাথ করবা মনে মনে, বুঝলা? ম্যাথ করতে হবে একেবারে কমন সেন্স দিয়ে, ফিলিংস মেথড দিয়ে ম্যাথ করতে হবে। আর যদি একান্তই না পারা যায় তাহলে খাতা কলম ব্যবহার করা শিখতে হবে। ক্লিয়ার? এর সাথে গুণ 100। তাহলে অ্যান্সার হচ্ছে 0.611%। এই যে অ্যান্সার হচ্ছে 0.6111%। তো যারা এটা বলছিলা তারা তো কোশ্চেন ফাঁস করছিলা। ঠিক আছে? যার ত্রুটি তার সূত্র লাগবে। তাহলে সুন্দর করে মনের খাতায় লিখে নাও। ওকে ওকে, গুড, ভেরি গুড। দেখছো তোমরা শিখে গেছো। এবার এই প্রশ্নটা তোলার জন্য 1 মিনিট সময় দিলাম। তুলবা 1 মিনিটে, আর করবা 10 সেকেন্ডে। নাও 1 মিনিটে তোলো, ম্যাথটা তোলো দ্রুত। তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো, দ্রুত তুলে ফেলো। তোমাদের অপার ভাই তো প্রশ্ন সুন্দর করে টাইপ করে লিখে রাখে। আমি গরিব মানুষ, ঠিক আছে, আমি হাতে লিখি। আমি টাইপ করে লিখে রাখতে পারি নাই, হাতে লিখছি। প্রমিত পাল, উল্টাপাল্টা কমেন্ট করিও না, প্রশ্ন তোলো। রাফিজ উদ্দিন, ওকে ডান। ওকে, দেখো এবার কি বলছে দেখো। একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছে। ওই যে একটু আগে সরল দোলকের এক্সপেরিমেন্ট করলাম না, ওই সরল দোলকের সাহায্যে কিন্তু আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি। আচ্ছা, তোমার একটা প্র্যাকটিক্যাল শেখাই। তুমি যেখানে আসো সেখানে অভিকর্ষ ত্বরণ মানে পৃথিবীর পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ তোমরা তো জানো সবাই, 9.81 মিটার/সেকেন্ড স্কয়ার। তুমি আজকে বাসায় এক্সপেরিমেন্ট করে এটা বের করবে, এক্সপেরিমেন্ট করে। এবার এক্সপেরিমেন্টটা কেমনে করবা আমি তোমার শিখাই দিই। এক্সপেরিমেন্টটা তুমি কেমনে করবা? তুমি একটা সুতা নিবা, সুতা একটা ছোট্ট বল, ছোট্ট একটা মার্বেল সুতায় বাঁধবা। বাঁধার পরে এই সুতার দৈর্ঘ্যটা পরিমাপ করবা। এই যে তুমি কোন একটা দৃঢ় অবলম্বন থেকে সুতাটাকে ঝুলাইছো, এই সুতাটার দৈর্ঘ্য পরিমাপ করবা। ঠিক আছে? দৈর্ঘ্যটা পরিমাপ করবা। আর যদি পারা যায় এখানে ছোট্ট একটা বল নিবা। ঠিক আছে? যদি বলটা ছোট্ট না হয়ে একটু বড় হয় তাহলে কিন্তু এর ব্যাসার্ধটাও নিতে হবে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য হবে সুতার দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য ক্যাপিটাল লেটার এল হবে, সুতার দৈর্ঘ্য প্লাস এর ব্যাসার্ধ। তো এটা যদি খুবই ছোট নাও তাহলে ব্যাসার্ধ না নিলেও চলবে। তাহলে তুমি এখান থেকে এবার ফিতা ধরে স্কেল ধরে তুমি এলটা পরিমাপ করবা। ঠিক আছে? নিজেরা দেখি এক্সপেরিমেন্ট করবা বাসায়। এবার তারপরে কি করবা? তারপরে এইটাকে খুব অল্প কৌণিক বিস্তার নিয়ে এই যে কোণের মানটা, এই যে কৌণিক বিস্তার, এই কোণের মানটা ওই 4 ডিগ্রি 5 ডিগ্রির মধ্যে নিবা। নেওয়ার পরে ঠিক আছে, কোণের মানটা মানে তোমার মেপে নিতে হবে না, চোখের আন্দাজে নিলেই হবে। নেওয়ার পরে এইবার এইটাকে এইখানে নিয়ে ছেড়ে দিবা, এটাকে এখানে নিয়ে ছেড়ে দিবা। ছেড়ে দেওয়ার পর এটা তো এইভাবে দুলতে থাকবে, ছেড়ে দেওয়ার পরে এটা তো এইভাবে দুলতে থাকবে, এইভাবে এরকম দুলতে থাকবে, এভাবে দুলতে থাকবে। তো তুমি কি করবা? যখন মনে করো এখানে আসছে, ছেড়ে দিছো তো যখন ধরো এখানে আসছে তখন তোমার মোবাইলের স্টপ ওয়াচ বা ঘড়িতে ধরো স্টপ ওয়াচ চালু করবা। এখানে আসছে ধরো, এখান থেকে এখানে যাবে, তারপরে আবার এখানে যাবে, তারপর আবার এখানে যাবে। তো এইভাবে যাচ্ছে আসতেছে। হ্যাঁ, তো তুমি কি করবা? এইখানে যখন থাকবে তখন লক্ষ্য করবা, তখন তুমি ঘড়ি চালু করবা, স্টপ ওয়াচ চালু করবা। মোবাইলের স্টপ ওয়াচ নিলে সবচেয়ে ভালো হয়, ওটা চালু করবা। চালু করার পরে গুনবা। ধরো এইটা এখান থেকে এখানে যাবে 1, ঠিক আছে, এই যে এখানে যাবে এখানে ফেরত আসবে 1, গুনবা 1।
এই যে একটা দোলনকাল এখান থেকে গিয়ে এখানে ফেরত আসলো, এক দোলনকাল, তারপরে আবার এখান থেকে গিয়ে এখানে ফেরত আসবে দুই, তারপরে আবার যখন যাবে তিন, এভাবে গুনতে থাকবা। এইভাবে তুমি গুনবা। গোনার পরে ধরো যে 10টা কি 20টা দোলনকাল নিবা। তো 10টা 20টা গুনবা, গোনার পরে দেখবা দোলনকাল কত হইল। তো দোলনকাল হলো ধরো 2 মিনিট, ধরো 2 মিনিট হইল। এবারে 2 মিনিটকে 20 দিয়ে ভাগ দিবা। 20 দিয়ে ভাগ দেওয়ার পরে তুমি একটা দোলনের সময় পাবা, মানে তুমি তো 20টা দোলনের সময় নিছো। তুমি কি করবা, এটাকে গড় করে একটা দোলনের সময় নিবা। যতগুলো দোলন সংখ্যা নিছো সেটা দিয়ে ভাগ দিয়ে দিবা, ভাগ দিয়ে দিলে একটা দোলনের সময় আসবে। অনেকে বলতে পারে ভাই একটা দোলনের সময় যদি আমার নিতে হয় তো আমি একটা দোলনের সময় নিব। তো কথা হচ্ছে কি একটা দোলনের সময় মানে জাস্ট একটা দোলন হিসাব করাটা খুব ডিফিকাল্ট হয়। এই কারণে তুমি পরপর 20টা দোলনের হিসাব করবা। হিসাব করার পরে 20টা দোলনের হিসাব করার পরে 20টা দোলনের হিসাব করবা। 20টা দোলনের হিসাব করার পরে তারপরে তুমি 20 দিয়ে ভাগ দিবা, তাহলে একটা দোলনের মান পাবা। তাহলে দোলনকাল টি পাবা, বুঝলা? তাহলে এল পাইলা টি পাইলা। এবার এই সূত্রে নিয়ে বসাবা। এই যে সূত্র, এই সূত্র আজকে তোমাকে যেটা শেখাই দিলাম, জি ইকুয়াল টু এই যে 4π² L/T², একটু আগে লিখছিলাম আগের পৃষ্ঠায়। তো এখানে এল এর মান আর টি এর মান বসাবা। বসায় যদি তুমি ঠিকঠাকভাবে হিসাব করতে পারো, দেখো এটা 9.8 বা 9.7 সামথিং কিছু একটা আসবে, যেটা আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড, যেটা আমরা জানি 9.8 তো তুমি ল্যাবে এরকম ধরো এক্সপেরিমেন্ট করছো, হ্যাঁ? তো এরকম একটা এক্সপেরিমেন্ট করে তুমি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছো 9.81, অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করছো। এইবার মনে করো ল্যাবে একটা ওজন মাপক যন্ত্রে একটা স্প্রিং নিক্তি, ঠিক আছে, স্প্রিং নিক্তি ওজন মাপা যায়, নিউটন এককে ওজন মাপা যায়। সেই স্প্রিং নিক্তিতে তুমি 0.01 কেজি ভরের একটা বাটখারা বসাইছো। তো বাটখারা বসালে ওটার ওজন দেখা যাবে। তো ওটার ওজন দেখা যাচ্ছে এই যে ওজন দেখা যাচ্ছে 0.0980, সরি 0980 এত নিউটন, এটা দেখা যাচ্ছে। তাহলে ওইটা যদি ওজন দেখা যায় তাহলে দেখো তো ডাব্লিউ ইকুয়াল টু 0.0980 এত নিউটন, ডাব্লিউ ইকুয়াল টু এইটা। তো ডাব্লিউ ইকুয়াল টু তো এমজি, ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি। তাহলে এমজি সমান সমান 0.0980। তাহলে এবার এম এর মানটা তো এই যে এটা হচ্ছে এম এর মান। তাহলে জি ইকুয়াল টু প্রকৃত জি কত দেখি সেটা। প্রকৃত জি ওই স্থানে প্রকৃত জিটা কত, 0.01। তাহলে অতএব প্রকৃত জি এর মানটা দেখি কত। প্রকৃত জি এর মানটা 0.0980 ডিভাইডেড বাই 0.01। তাহলে এখান থেকে 9.80 আর কি, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এইটা হচ্ছে জি এর প্রকৃত মান, ঠিক আছে? আমরা প্রকৃত মানটা পাইলাম এই স্প্রিং নিক্তির ওজন থেকে, আমরা ভর দিয়ে ভাগ দিলাম, তাহলে জি এর প্রকৃত মানটা পেয়ে যাব, যে ওই জিটাই ওখানে চলতেছে, ওই জিটাই ওখানে চলতেছে। এইবার আসো আমরা অভিকর্ষ ত্বরণের মানটা যেটা হিসাব করছি সেটা হচ্ছে 9. এটা এটা কিভাবে হিসাব করছি, এক্সপেরিমেন্ট করে পরিমাপ করছি। দেখো একজন ছাত্র পরীক্ষাগারে অভিকর্ষ ত্বরণের মান এত নির্ণয় করলো, তাহলে এটা সে নির্ণয় করছে। তাহলে এইটা হচ্ছে পরিমাপকৃত মান। তাহলে পরিমাপকৃত মানটাকে আমি বললাম জি ড্যাশ, আর প্রকৃত মানটাকে আমি বললাম জি। তাহলে এখন আমাদের বলছে শতকরা ত্রুটি কত। তাহলে অতএব অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি, সহজ না? অভিকর্ষ ত্বরণের শতকরা ত্রুটি, এটা সমান সমান ডেল জি ডিভাইডেড বাই জি গুণ 100%, তাই না? তাহলে ডেল জি হচ্ছে জি ড্যাশ মাইনাস জি ডিভাইডেড বাই জি ইন্টু 100%। তাহলে উপরে পরম ত্রুটি আর কি, এই যে পরিমাপকৃত মান আর প্রকৃত মানের ডিফারেন্স। তো 9.81 মাইনাস 9.8 ডিভাইডেড বাই জি হচ্ছে প্রকৃত 9.8 গুণ 100, ঠিক আছে? তাহলে 9.81 মাইনাস 9.8 ডিভাইডেড বাই 9.8 গুণ 100%। তাহলে দেখো তো 0.102 এত পার্সেন্ট আসছে কিনা, এটাই হচ্ছে ত্রুটি, বুঝলা? ইজি, খুবই ইজি। এটা বইয়ের ম্যাথ, এটা বইয়ের ম্যাথ মানে ইজি, বইয়ের ম্যাথ মানে ইজি। ধরো আমরা একটু বানাই টানাই দিলে সেই ম্যাথগুলো একটু ভাবনা চিন্তা করা লাগে, কিন্তু বইয়ের যে ম্যাথ এগুলো খুবই ইজি। এটা বইয়ের ম্যাথ, দেখো ইসাক স্যারের বইতে আছে, ঠিক আছে? এটা ইসাক স্যারের বইতে আছে। এইবার আসো আমরা এবার একটা টপিক পড়ব। এই টপিকটা হচ্ছে গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়, গ্রুপ ডাটা থেকে ত্রুটি নির্ণয়। তাহলে সুন্দর করে টপিকটার হেডিংটা লিখো যে গ্রুপ ডেটা থেকে ইরর ক্যালকুলেশন। দেখো এটা খুবই মজার টপিক, জাস্ট কয়েকটা সূত্র জানলেই ম্যাথ শেষ। তুমি যখন ক্লাসে ধরো যে
9-10 থাকতে তোমাদের ফিজিক্স ক্লাসে যখন টিচাররা প্র্যাকটিক্যাল করাইছে, দু একটা প্র্যাকটিক্যাল তো অবশ্যই করাইছে, বা তুমি প্র্যাকটিক্যাল খাতা তো অবশ্যই লিখছো। তো দেখবা সেই প্র্যাকটিক্যাল খাতায় প্র্যাকটিক্যাল করানোর সময় ধরো যে স্লাইড ক্যালিপার্স দিয়ে একটা চিকন তারের বা ধরো কলমের ব্যাস পরিমাপ করতে হবে। তো এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্ট তুমি যখন করছো তখন তোমার গ্রুপে ধরো যে কয়েকটা মেম্বার ছিল, তুমি সাথে তোমার 2-1 বন্ধু। তো টিচার কিন্তু বারবার এসে বলছে স্ক্রু গাছ দিয়ে কিন্তু সবাই একটা একটা করে পার্ট নিবা, সবাই কিন্তু একটা একটা করে পার্ট নিবা, শুধু একজন পরিমাপ করলে চলবে না। তারপর তুমি যখন প্র্যাকটিক্যাল করতে তখন প্র্যাকটিক্যালের ঘরে এভাবে লিখতা যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে কয়বার পার্ট নিছো, 3বার 4বার 5বার এরকম কিন্তু তোমরা নিতা। তাহলে স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গাছ দিয়ে ধরো তারের ব্যাস পরিমাপ করতে হবে, তাহলে তারের ব্যাস পরিমাপ করার জন্য আমি কিন্তু একবার ডাটা নিব না, কয়েকবার পার্টটা নিব। স্ক্রু গাছ ব্যবহার করে কয়েকবার কয়েকজন পার্টটা নিব, তাই না? তাহলে এই যে ধরো 5টা ডাটা নিলা, তুমি ধরো 3টা ডাটা নিলা, তাহলে এই 5টা বা 3টা ডাটা নিলে এইগুলার মধ্যে কোনটা সঠিক তুমি কি জানো যে কোনটা সঠিক না? তো তখন তুমি কি করো, যদি আমি বলি এই বলো এই তারের ব্যাস কত, তাহলে মনে করো তোমরা গ্রুপে 10 জন, তো 10 জন কি করবা, 10 জন 10 বার এই তারের ব্যাস পরিমাপ করবা, তারপরে 10 জনের মান নিয়ে যোগ করে 10 দিয়ে ভাগ দিয়ে গড় পরিমাপ করে আমাকে তুমি রেজাল্ট জানাবা যে ভাই রেজাল্ট হচ্ছে এইটা। কি ক্লিয়ার? তাহলে দেখো এই তারের এই কলমের প্রকৃত ব্যাস তুমি জানো না, প্রকৃত ব্যাস তুমি জানো না। তো প্রকৃত ব্যাস পরিমাপ করার জন্য কয়েকটা পার্ট তুমি নিচ্ছ, একটা গ্রুপ ডেটা নিচ্ছ, তো এই গ্রুপ ডেটার মধ্যে কোনটা ঠিক তুমি তো জানো না। তো এই কারণে আমরা গড় হিসাব করি। তো তখন যখন আমি এরকম হিসাব নিকাশ করব তখন ত্রুটি হবে না। এই ত্রুটিটাকে বলা হচ্ছে গ্রুপ ডেটা থেকে এরর ক্যালকুলেশন। এই যে গ্রুপ ডেটা থেকে এরর ক্যালকুলেশন, ধরো কোনো তারের ব্যাস পরিমাপ করার জন্য আমি তোমাকে বললাম এই 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 ব্যাস আমি পরিমাপ করছি, তাহলে এখান থেকে এবার ত্রুটি হিসাব করো, ঠিক আছে? তো এই যে এইগুলাই আমাদের এখন দেখতে হবে। তো একটা উদাহরণ দিলে খুব ভালো হবে, ধরো তারের ব্যাসই পরিমাপ করতে হবে, ধরো স্ক্রু গাছ দিয়ে তারের ব্যাস পরিমাপ করবা, তারের ব্যাসটা পরিমাপ করবা। তো তারের ব্যাস পরিমাপ করার জন্য মনে করো তোমাদের গ্রুপ মেম্বার যে কয়জন আছে সেই কয়জন মিলে সেই কটা পার্ট তোমরা নিলা। ধরো কেউ একজন পার্ট নিল হচ্ছে x1, কেউ একজন পার্ট নিল x2, কেউ একজন নিল x3 ডট 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 একেবারে লাস্টের জন হচ্ছে xn। এবার এইগুলোর মধ্যে সঠিক মান কোনটা, x1 x2 x3 x4 কোনটা সঠিক? সঠিক মান যখন হিসাব করো তখন কি করো, এগুলার গড় করো, গড়। তাহলে এগুলার গড় করো, এগুলার তুমি কি হিসাব করো, গড় করো। তাহলে এবার দেখো যে ব্যাসের গড় মান অর্থাৎ পরিমাপকৃত রাশিটির গড় মান, এই গড় মান x ধরছো এগুলারে, তাহলে গড় মান হচ্ছে x বার। তো এটা কি হবে, এটা হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn ডিভাইডেড বাই n, ঠিক আছে? n কি, n হচ্ছে পাঠ সংখ্যা, ডিভাইডেড বাই n কি, n হচ্ছে পাঠ সংখ্যা। তাহলে এটা হচ্ছে এই যে গড় মান হিসাব করা। তাহলে এই গড় মানটাকেই আমরা ধরি সঠিক মান, এই গড় মানটাকে আমরা কি ধরি, সঠিক মান ধরি, যে গড় মানটাই হচ্ছে আমাদের সঠিক মান। যেহেতু অনেকগুলো ডাটা অনেকে পরিমাপ করছে, এখন কেউ যদি বলে না ভাই x2টা সঠিক, কিভাবে বুঝলা তুমি x2 সঠিক? আমরা পরিমাপ করতে গিয়ে যত বেশি ডাটা নিব, যত বেশি সংখ্যক পার্ট নিব, পরিমাপের শুদ্ধতা কিন্তু তত বাড়বে। ধরো মানে 2বার হিসাব করলা, তো 2বার হিসাব করে যোগ করে 2 দিয়ে ভাগ দিলা, এই মানটা যতটা সূক্ষ্ম হবে, যতটা শুদ্ধ হবে, তার চেয়ে কেউ যদি 2বারের জায়গায় 10বার হিসাব করে, 10বার হিসাব করে 10বার যোগ করে তারপরে 10 দিয়ে ভাগ দেয়, তাহলে তারটা কিন্তু বেশি পারফেক্ট হবে, বেশি সূক্ষ্ম হবে। তাহলে যত বেশি পাঠ সংখ্যা বাড়বে তত কিন্তু রাশিটার পরিমাপের যে মানটা, সেইটার মান গড় মান, তার শুদ্ধতাও কিন্তু তত বেশি বাড়বে। তাহলে এইটাকে আমরা, এই যে গড় মান, এইটাকে আমরা ধরে নিব ওই রাশিটার সঠিক মান। x1 x2 x3 x4 কোনোটাই সঠিক না। তাহলে সঠিক হিসাবে কোনটা চালাবো, এক্সামে অ্যান্সার কোনটাকে লিখবো, অ্যান্সার লিখবো গড় মানটাকে, x বারটাকে অ্যান্সার হিসাবে লিখবো। কথা কি বোঝা গেল? কি ক্লিয়ার? এবার আসো দেখো, এবার আমাদের বলা হচ্ছে নাও এবার ত্রুটি হিসাব করো। গড় মান তো হিসাব করছো, গড় ত্রুটি হিসাব করো, গড় ত্রুটি হিসাব করো। তাহলে গড় ত্রুটিটা হিসাব কিভাবে করবো, ত্রুটির হিসাবটা কিভাবে করবো? তো খুবই সহজ। দেখো গড় ত্রুটি পাবা তুমি যতবার পার্ট নিছো, ত্রুটি কিন্তু ততবার। কেমনে? এই যে পরিমাপের সঠিক মান ধরছো x বার, এইটারে তুমি এই যে গড় মানটারে সঠিক মান ধরছো, গড় মান এটাই হচ্ছে সঠিক মান। তাহলে ভালো করে খেয়াল করো তো ভাই, x1 আর x বার এদের যে ডিফারেন্সটা, এটা হচ্ছে প্রথমবার ত্রুটি। কারণ প্রথমে ধরো সাপোজ মনে করো যে তুমি, তোমার নাম ধরো যে সাপোজ মনে করো যে আবুল, তো আবুল হিসাব করছে x1, তাহলে আবুলের যে ত্রুটিটা সেটা হচ্ছে ডেল x1। সেটা কিভাবে পাবো? সেটা পাবো হচ্ছে এই যে x বার এবং x1 এদের ডিফারেন্স নিয়ে, আমি পাবো ডেল x1। তারপরে x2
এবং এক্স বার, এদের যে ডিফারেন্সটা এক্স টু এবং এক্স বার, এদের ডিফারেন্সটা নিয়ে আমি পাবো ডেল এক্স টু। এক্স থ্রি আর এক্স বার এর ডিফারেন্সটা নিয়ে আমি পাবো ডেল এক্স থ্রি। এবার এভাবে ডট 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 চলতে থাকবে। এক্স এন এবং এক্স এর যে হিসাবটা, এটার যে ডিফারেন্সটা, সেটা নিয়ে আমি পাবো ডেল এক্স এন। কি ক্লিয়ার? তাহলে আমি এই পরিমাপ করা মানগুলা থেকে যখন এই সঠিক মানটাকে মানের বেশি বা কম পার্থক্যটা নিব, তখনই আমি একটা 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 করে ত্রুটি পাবো। তাহলে যতবার হিসাব, যতজন হিসাব করবে ততজন ত্রুটি। ঠিক আছে, ধরো আবুলের ত্রুটি ডেল এক্স ওয়ান, বাবুলের ত্রুটি ডেল এক্স টু, কাবুলের ত্রুটি ডেল এক্স থ্রি, ডাবুলের ত্রুটি ডেল এক্স ফোর। এইভাবে যতজন হিসাব করবে ততটা ত্রুটি আসবে। এইবার আমি বললাম না, এই বলো তো দেখি ত্রুটির মান বলো। তো ত্রুটি তো এই যে যতবার হিসাব করা হয়েছে ত্রুটি তো ততগুলো। তো আমি যখন তোমাকে বলবো ত্রুটি বলো, তখন তুমি বলবো আচ্ছা ঠিক আছে ভাই, মানের যেমন আমি গড় মান বলছি, ঠিক তেমনি ওই রাশিটার ত্রুটিরও এরকম গড় ত্রুটি বলবো। তাহলে আমরা কি বলবো? গড় ত্রুটি। গড় ত্রুটি। তাহলে গড় ত্রুটিটা হবে ডেল এক্স, এটা হচ্ছে ত্রুটি, তার উপরে বার মানে গড়, ত্রুটির গড়। তাহলে এখানে কি হবে? এখানে হবে ডেল এক্স ওয়ান প্লাস ডেল এক্স টু প্লাস ডট 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 ডেল এক্স এন, ডেল এক্স এন ডিভাইডেড বাই এন, ডেল এক্স এন ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে গড় ত্রুটি। তবে একটা কথা আছে, তবে একটা কথা আছে। কি কথা? ধরো তুমি পরিমাপ করছো 4, তোমার বন্ধু পরিমাপ করছে 5, তাহলে গড় হচ্ছে 4.5। তাহলে 4 থেকে 4.5 বিয়োগ দিলে, 4 থেকে 4.5 বিয়োগ দিলে মাইনাস, আর 5 থেকে 4.5 বিয়োগ দিলে প্লাস। তাহলে এই যে ডেল এক্স ওয়ান সেটা হচ্ছে মাইনাস, ডেল এক্স টু সেটা হচ্ছে প্লাস। যখন তুমি এখানে যোগ দিবা তো ত্রুটি তো যোগ হইতে গিয়ে আবার বিয়োগ হয়ে যাবে। তাহলে কি করতে হবে জানো? বলো কি করতে হবে? কি করতে হবে? এই যে ডেল এক্স ওয়ান সেটা মাইনাস আর ডেল এক্স টু সেটা প্লাস, তো যখন যোগ করবা তখন তো ত্রুটি বিয়োগ হয়ে গেল। তো ত্রুটি কি বিয়োগ হয়? বলো, ত্রুটি কি বিয়োগ হয়? ত্রুটি কি হবে? সর্বদা যোগ হবে ত্রুটি। ত্রুটি সর্বদা যোগ হবে। তাহলে হ্যাঁ, এই যে মডুলাস, কে বলছে দেখি? কার মাথায় অনেক বুদ্ধি দেখি? কই চলে গেল? সায়েম খান বলছে। হ্যাঁ, গুড। তাহলে এটা হবে মডুলাস। এই যে এই সবগুলার ত্রুটির ক্ষেত্রে হবে মডুলাস। তাহলে আমরা পরম মান নিয়ে কাজ করব, পরম মান নিয়ে কাজ করব। প্রভাকর বলছে, তারপরে সমা বলছে। গুড, ভেরি গুড। এইবার আসো, পরীক্ষায় নর্মালি তোমার গ্রুপ ডাটা থেকে গড় মান হিসাব করতে আসবে, গড় ত্রুটি হিসাব করতে আসবে। এবার আমি তোমার আরো দুইটা জিনিস একটু শেখাবো। একটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি, আর একটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। প্রমাণ বিচ্যুতিটা কি জানো? প্রমাণ বিচ্যুতি, প্রমাণ বিচ্যুতি, এই প্রমাণ বিচ্যুতি এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয়। প্রমাণ বিচ্যুতি কি? অনেকে জিজ্ঞেস করতে পারো, মানে অনেক সময় 1 মার্কের প্রশ্ন আসতে পারে, প্রমাণ বিচ্যুতি কাকে বলে? সেটা হচ্ছে ত্রুটির বর্গের গড় মান, ত্রুটির বর্গের গড় মানের বর্গমূল, গড় মানের বর্গমূল, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি। ত্রুটিগুলা ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু, ডেল এক্স থ্রি, ডেল এক্স এন, এগুলারে তুমি কি করবা? বর্গ করবা। ডেল এক্স ওয়ান বর্গ, তারপরে ডেল এক্স টু বর্গ, ডট 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 ডেল এক্স এন তার বর্গ। এবার ডিভাইডেড বাই এন দিয়ে ভাগ দাও। তাহলে বর্গ করার পরে, বর্গ করার পরে যোগ করে এন দিয়ে ভাগ দিলে বর্গ করে গড়, বর্গ করে গড়। তারপরে কি করতে হবে? বর্গমূল, উপরে রুট চিহ্ন, উপরে এই যে রুট চিহ্ন। তাহলে এটাই হচ্ছে প্রমাণ বিচ্যুতি ডি এর সূত্র। ঠিক আছে? এইবার অনেকে জিজ্ঞেস করতে পারো, ভাই প্রমাণ বিচ্যুতি কেন, কি দরকার? আমরা গড় ত্রুটি দিয়েই তো কাজ চালিয়ে দিতে পারি, তো প্রমাণ বিচ্যুতি কেন? দেখো, তুমি এর পরে গিয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে অথবা ইন্টার ফার্স্ট ইয়ারের লাস্টের দিকে তুমি একটা নতুন একটা টার্মের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে মূল গড় বর্গমান। মূল গড় বর্গমান, এই প্রমাণ বিচ্যুতিটা হচ্ছে ত্রুটির মূল গড় বর্গমান। এখন কথা হচ্ছে মূল গড় বর্গমানটা কেন? দেখো, আমরা যখন কোন রাশির গড় হিসাব করি, তখন গড় হিসাব করে, যেমন এই যে ত্রুটির হিসাবটা আমরা করতে চাই, তো ত্রুটির হিসাবটা করতে গেলে দেখো ভালো করে খেয়াল করবা, এক্স বার, ধরো এক্স ওয়ান আর এক্স টু, তো এক্স ওয়ান এর মান হচ্ছে ধরো 4 আর এক্স টু এর মান হচ্ছে ধরো -4.5। ঠিক আছে, এরকম। তা আমি যখন আর কি ধরো যে যোগ করব, যোগ করে যখন গড় করব, মানে এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই ধরো 2, যখন গড় করব তখন এই যে যোগ করে দেখো, এই যে ত্রুটির ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই দুইটা যোগ করলে আরো কমে যাচ্ছে, দুইটা যোগ করলে কি হয়ে যাচ্ছে, আরো কমে যাচ্ছে। এটাই হচ্ছে সমস্যা।
তো এই কারণে ওই যে দেখো আমরা কমে যাচ্ছে, আমরা ত্রুটি কখনো বিয়োগ করবো না, ত্রুটি সর্বসময় যোগ করবো। এই কারণে আমরা কি করছি, গায়ের জোরে পরম মান নিয়ে হিসাব করছি। এখন মনে করো কেউ চাই যে না এরকম গায়ের জোরে পরম মান নিয়ে হিসাব করবো না, তাহলে তারা আমি একটা বুদ্ধি দিতে পারি যে তুমি একটা কাজ করো ভাই, তুমি প্রথমে প্রথমে আগে গড় করো না, ভালো করে শুনিও, দেখো কিভাবে প্রমাণ বিচ্যুতিটা আসতেছে। যে তুমি আগে গড় করিও না, কারণ গড় করলে তো দুইটা, একটা প্লাস একটা মাইনাস, তো যখনই যোগ করে দিচ্ছ তখন তো কমে যাচ্ছে। এই কারণে তুমি আগে আগে যোগ করিও না, আগে তুমি একটা কাজ করো, x1 এর বর্গ করো, x2 এর বর্গ করো, বর্গ করো। এবার বর্গ করলে প্লাস মানও প্লাস, মাইনাস মানও প্লাস, প্লাস মানও প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মানও প্লাস হয়ে যাচ্ছে। বর্গ করলাম, এটারও বর্গ করলাম, এইবার বর্গ করে যোগ করো, দেখো এবার আর কিন্তু কমে না। তাহলে তুমি বর্গের গড় বের করো, তুমি শুধু গড় করো না, বর্গের গড় করো। বর্গের গড় করলে আর ঝামেলা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার তো লাগবে গড় মান, রাশিটার গড় মান লাগবে, ত্রুটির গড় মান লাগবে, ত্রুটির বর্গের গড় তো লাগবে না। তো তুমি তো ত্রুটির বর্গের গড় বের করে ফেলছো, তাহলে অন্যায় করে ফেলছো না, বর্গের গড় বের করে বর্গ করে অন্যায় করে ফেলছো। এবার এই অন্যায় মোচন করো, পাপ করে ফেললে পাপ খণ্ডন করতে হবে। এবার তাহলে আমরা কি করছি, বর্গ করে পাপ করে ফেলছি, তাহলে এবার পাপ মোচন করতে হবে। তাহলে বর্গের পাপ মোচন কি জানো, বর্গের পাপ মোচন হচ্ছে বর্গমূল, বর্গের পাপ মোচন হচ্ছে বর্গমূল। তাহলে এখন দেখো এই যে ত্রুটিটা আসলো, এটা কিন্তু আর মনে করো ঝামেলা হবে না। কি ক্লিয়ার? সরাসরি আমরা যখন গড় করতে যাচ্ছিলাম তখন একটা প্লাস একটা মাইনাস এই যে বিয়োগ হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা তো তাই যে ত্রুটি খবরদার যেন বিয়োগ না হয়। তাহলে এই কারণে আমরা কি করলাম, আমরা সরাসরি আগে ত্রুটির গড় করব না, ত্রুটির বর্গ করব, তারপরে গড় করব, তারপরে লাস্টে গিয়ে আবার বর্গমূল করব, তাহলে আর কিন্তু ক্ষতি নেই। তো এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? অনেকে মনে করো যে প্রমাণ বিচ্যুতি পড়ার পর মনের মধ্যে একটা খুঁতখুঁতানি থাকে যে কি ব্যাপার, কেন ওইটা হইলো, কেন প্রমাণ বিচ্যুতি আমরা হিসাব করলাম। তো এই হচ্ছে কাহিনী, এই প্রমাণ বিচ্যুতি, এটা হচ্ছে এই যে মূল গড় বর্গমান হিসাব করা। এরপরে আমরা বহুত জায়গায় এই মূল গড় বর্গমান হিসাব করব। এটারে বলা হয় আরএমএস মান, রুট মিন স্কয়ার মান, আরএমএস মান। যেমন আরএমএস বেগ, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুর আরএমএস বেগ, রুট মিন স্কয়ার ভেলোসিটি, আরএমএস বেগ। তাহলে এটা গেল প্রমাণ বিচ্যুতি। এবার আসো আর একটা জিনিস আছে, সেটা তোমাদের বইতে নেই, কখনো আসবেও না, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় অস্ত্র কি জানো, ইনফরমেশন। যার কাছে যত ইনফরমেশন সে তত মনে করো যে ধনী, সহজ কথা। তো এই কারণে একটু ইনফরমেশন আমরা অন্যান্য প্ল্যাটফর্মের চেয়ে একটু বেশি জানতে চাই। তো এই কারণে আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি, প্রবাবিলিটি এরর। সূত্র কোত্থেকে আসছে তোমার আপাতত জানার দরকার নেই, তুমি যা সূত্রটা মাথায় রাখবা। প্রবাবিলিটি এরর, সম্ভাব্য ত্রুটিকে পি দিয়ে লেখা হয়। এর সূত্রটা হচ্ছে উপরে 2d, নিচে হচ্ছে √3 ইন্টু এন। ঠিক আছে, √3 ইন্টু এন, এই এন হচ্ছে পাঠ সংখ্যা, বড় হাতের এন, এই এন হচ্ছে পাঠ সংখ্যা, পাঠ সংখ্যা, কতবার তুমি হিসাব করছো, কতবার তুমি পাঠ নিছো সেটা। আর ডি কি, ডি হচ্ছে প্রমাণ বিচ্যুতি। ঠিক আছে, ডি কি, ডি হচ্ছে প্রমাণ বিচ্যুতি। একজন জিজ্ঞেস করছে ভাইয়া বড় হাতের এনটা কি, বড় হাতের এন হচ্ছে কতগুলো পাঠ নিচ্ছ, কতবার হিসাব করতেছো, কয়জন হিসাব করতেছে সেটা, কয়জন হিসাব করতেছে সেটা। কি ক্লিয়ার? তাহলে 2d ডিভাইডেড বাই √3 ইন্টু এন, 2d ডিভাইডেড বাই √3 ইন্টু এন। তাহলে সূত্রগুলো যদি হয়ে যায়, এবার আসো আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে এই সূত্রগুলো একেবারে আত্মার সাথে গেঁথে থাকবে। কোন তারের ব্যাসের মান, ব্যাসের পরিমাপ্য মান, এই ব্যাসের পরিমাপ্য মান হচ্ছে 0.38 মিলিমিটার, 0.40 মিলিমিটার, 0.39 মিলিমিটার, 0.40 মিলিমিটার। ঠিক আছে, অনেকে বলতে পারে ভাই এক ডাটা তো দুইবার হয়ে গেছে, দুইজন দুইবার হিসাব করছে, আবুল হিসাব করছে 0.38, বাবুল হিসাব করছে 0.40, কাবুল হিসাব করছে 0.30, ডাবুল হিসাব করছে 0.40, হইতেই পারে। ঠিক আছে, তো অনেকে বলতে পারে ভাই এক ডাটা দুইবার, ভাইয়া বর্গমূল করলে তো এন ও বর্গমূল হয়ে যাবে। হ্যাঁ, পুরোটারই তো বর্গমূল, এখানে পুরোটারই তো বর্গমূল, এই পুরোটারই তো বর্গমূল। ঠিক আছে, শুধু উপরে বর্গমূল করবা নিচে করবা না, তাহলে হবে? পুরোটারই তো বর্গমূল করতে হবে। তাহলে দেখো এই যে 4 জনের মান দেওয়া আছে, এবার আমাদের এখান থেকে হিসাব করতে বলছে। নাও এবার হিসাব করো, কি ব্যাসের মান হিসাব করো, ব্যাসের গড় মান হিসাব করো। ব্যাসের গড় মান 2, গড় ত্রুটি 3, প্রমাণ বিচ্যুতি আর 4
সম্ভাব্য ত্রুটি, সম্ভাব্য ত্রুটি, এই চারটা জিনিস হিসাব করতে হবে। তো চলো শুরু করি, এর চেয়ে মজার জিনিস আর আছে বলো? তাহলে ব্যাসের মানগুলাকে তুমি D1 D2 D3 D4 ও দিতে পারো, x1 x2 x3 x4 ও দিতে পারো, কোনো ব্যাপার না, যার যেটা খুশি। তাহলে x1 0.38 মিলিমিটার, x2 0.40 মিলিমিটার, x3 0.39 millimeter, and again x4 0.40 millimeter. তাহলে বলো তো পার্ট সংখ্যা কয়টা, n কয়টা, n কয়টা? চারটা। দেখো চারজন হিসাব করছে, চারবার পার্ট, তাহলে n হচ্ছে চারটা। কি ক্লিয়ার? তাহলে এবার আমাদের কি করতে হবে, ব্যাসের গড় মান হিসাব করতে হবে। গুড, ভালো কথা, ব্যাসের গড় মান। তাহলে ব্যাসের গড় মান, ব্যাসের গড় মান x বার, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 ডিভাইডেড বাই 4, বুঝছো? এই 4 হচ্ছে n, ঠিক আছে? বা এখানে n তুমি লিখতে পারো, পরের লাইনে 4 বসাইতে পারো, তোমার খুশি, তোমার ইচ্ছা। তো 0.38, 0.40, 0.39, 0.40 ডিভাইডেড বাই 4। তাহলে মান দেখি কত আসে, চলো তো। 0.38 প্লাস 0.40 প্লাস 0.39 প্লাস 0.40 ডিভাইডেড বাই 4। তাহলে ব্যাসের গড় মান হচ্ছে 0.3925 এত মিলিমিটার, এটা হচ্ছে ব্যাসের গড় মান। এবার গড় ত্রুটি, তো গড় ত্রুটি বের করার আগে ইন্ডিভিজুয়াল ত্রুটিগুলো বের করতে হবে। যেমন ডেল x1, তাহলে x বার মাইনাস x1, বুঝছো? ডেল x1। ঠিক একইভাবে ডেল x2, দ্বিতীয় যেজন হিসাব করছে তার ত্রুটি x বার মাইনাস x2। তারপর ডেল x3, x বার মাইনাস x3, অ্যান্ড ডেল x4, x বার মাইনাস x4। তো আমি এখানে মানগুলা লিখবো না, একবারে হিসাব করব। x বার হচ্ছে এইটা, x1 এইটা, x বার এইটা, x2 এইটা, x বার এইটা, x3 এইটা, x বার এইটা, x4 এইটা, বিয়োগ করে আমি মান বসাই দিব। তাহলে 0.3925 মাইনাস 0.38 মাইনাস 0.38, তাহলে 0.0125 এত মিলিমিটার, এত মিলিমিটার। 0.3925 মাইনাস 0.40, তাহলে এই মানটা আসবে মাইনাস 0.0075। মাইনাস আসুক, আমার মাথা ঘামানোর কিছু নাই, আমি যখন হিসাব করব প্লাস নিয়ে হিসাব করব। তারপরে এইটা হবে 0.00, এটার হিসাব করা লাগে না, ক্যালকুলেটারে মুখে মুখে করা যায়। আর এটা তো ওই যে মাইনাস 0.0075 এত মিলিমিটারই হবে, বুঝছো? বুঝছো? গুড। এই যে অনেকে হিসাব করে ফেলছেন, কিরে এত আসলো কেমনে? ও আচ্ছা, তুই কি একেবারে লাস্ট পর্যন্ত হিসাব করে ফেলছিস? মুনতাসির আহমেদ মুইন, তুই কি একেবারে লাস্ট পর্যন্ত হিসাব করে ফেলছিস? গুড, ভেরি গুড। তাহলে অতএব গড় ত্রুটি, গড় ত্রুটি এখানে হিসাব করে দিই, ডেল এক্স বার এটা ইকুয়াল টু মডুলাস ডেল x1 মডুলাস ডেল x2 মডুলাস ডেল x3 অ্যান্ড মডুলাস ডেল x4 ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4। কি বুঝতে পারছো? তাহলে 0.0125, তারপরে 0.0075 ইন্টু 2 একবারে দেওয়া যায়। আচ্ছা আসো ভেঙে ভেঙেই করি, হিসাব সহজ, খালি লিখতে হচ্ছে এই আর কি। ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4। তাহলে 0.0125 প্লাস 0.0075, 0.0025 প্লাস 0.0075 ডিভাইডেড বাই 4। তাহলে 0.0075, 0.0075 এত মিলিমিটার, এই যে চলে আসছে। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এবার তাহলে বাকি থাকলো কি? প্রমাণ বিচ্যুতি। এবার 3 নম্বর প্রমাণ বিচ্যুতি ডি, ডি ইকুয়াল টু রুট। রুট কিন্তু পুরোটার মধ্যে, রুট কিন্তু পুরোটার মধ্যে, দেখো এদিকে তাকাও, ডেল x1 স্কয়ার, ডেল x2 স্কয়ার, ডেল x3 স্কয়ার,
ডেল এক্স 4 তার স্কোয়ার, এই যে ডিভাইডেড বাই 4 মানে n। তাহলে এটা কি হইলো, ত্রুটিগুলোর বর্গের গড় হইলো, কিন্তু আমার তো বর্গের গড় মানটা দরকার না, আমার দরকার ত্রুটির মানটা। তাহলে এই যে বর্গমূল করে দিব, ঠিক আছে। আমি কি করব, বর্গমূল করে দিব, এই যে বর্গমূল চিহ্ন দিয়ে দিতে হবে পুরোটার উপর। অনেকে কি করে, ভুলটা এই জায়গাটাতে করে, এইটুকুর উপরে রুট বসাই, নিচে এনটাকে আর খেয়াল করে না, কিন্তু পুরোটার উপরে রুট বসাইতে হবে। এটা পুরোটা মানে এই পুরো মানটারই তো তুমি বর্গমূল করবা, তাই না বলো? তাহলে মানগুলো বসাইলে এবার হয়ে যাবে রুট 0.0125 স্কোয়ার প্লাস 0.0075 এর স্কোয়ার প্লাস 0.0025 তার স্কোয়ার প্লাস 0.0075 তার স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, তাহলে কত আসে দেখি, 0.0125 স্কোয়ার, 0.0075 স্কোয়ার, 0.0025 তার স্কোয়ার, আবার 0075 তার স্কোয়ার, তাকে ভাগ দিব 4 দিয়ে, এবার রুট অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 0.00829 এর পর আরো আছে, এইটুকু রাখলেই চলবে। তাহলে এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি এত মিলিমিটার, এটা হচ্ছে প্রমাণ বিচ্যুতি এত মিলিমিটার। এবার লাস্ট ওয়ান হচ্ছে সম্ভাব্য ত্রুটি, প্রবাবিলিটি এরর। তাহলে প্রবাবিলিটি এরর ছিল 2d ডিভাইডেড বাই √3n। এই প্রবাবিলিটি এরর, এটা আমরা ধরো যে যখন ইঞ্জিনিয়ারিং পড়ি তখন আমাদের খুব কাজে লাগে, এটা ক্যালকুলেটরে হিসাব করা যায়, একেবারে ক্যালকুলেটরে মোড আছে, প্রবাবিলিটি এরর বের করার একেবারে ডাইরেক্ট মোড আছে, ওটা দিয়েই করা যায়। ডিভাইডেড বাই নিচে √3 ইন্টু n, এই এনটা বড় হাতের দিয়েছিলাম না, বড় হাতের ছোট হাতের ব্যাপার না, দিলেই হইল। তাহলে এন কয়টা পার্ট নিয়েছো, 4টা। তাহলে 2 ইন্টু 0.00829 ডিভাইডেড বাই √3 ইন্টু 4, √3 ইন্টু 4, তাহলে 0.00239, এই এত হচ্ছে প্রবাবিলিটি এরর এত মিলিমিটার। কি ক্লিয়ার? বুঝতে পারছো? গুড, বুঝতে পারছো? হয়ে গেল, সহজ না? এবার দেখো, শুধু তোমার মনে করো যে ব্যাসের গড় মান বের করতে বলে নাই, গড় ত্রুটিটা বের করতে বলে নাই, প্রমাণ বিচ্যুতিটাও বের করতে বলে নাই, শুধু একমাত্র সম্ভাব্য ত্রুটিটাই বের করতে বলছে। ধরো শুধু একমাত্র সম্ভাব্য ত্রুটিটাই বের করতে বলছে, শুধু একমাত্র সম্ভাব্য ত্রুটিটাই বের করতে বলছে, তাহলে পারা যাবে না বলো তো? শুধু একমাত্র সম্ভাব্য ত্রুটি বের করতে বলছে, তাহলে এতটুকু, এই যে জাস্ট এতটুকু ম্যাথ করলে শেষ। যদি শুধু সম্ভাব্য ত্রুটি বের করতে বলে তাহলে দেখো এতটুকু করলেই শেষ, শুধু সম্ভাব্য ত্রুটি বের করতে বললে এতটুকু করলেই শেষ, তাই না? ছোট্ট একটু ম্যাথ, সূত্র জানলে ইজি। সম্ভাব্য ত্রুটি, এইবার শোনো, এবার কাজের কথা শোনো। সম্ভাব্য ত্রুটি বের করতে বললে শুধু এইটুকু করলে শেষ না, সম্ভাব্য ত্রুটি বের করতে বললে প্রথম থেকে সবই করা লাগবে, সবই করা লাগবে। কেমনে? ডি এর মান তুমি কই পাইলা, ডি প্রমাণ বিচ্যুতি, এটা তুমি কই পাইলা? এটা তো 3 নম্বর থেকে পাইলা। তাহলে তোমার সম্ভাব্য ত্রুটি বের করতে গেলেও প্রমাণ বিচ্যুতি বের করা লাগবে, মূল গড় বর্গমান বের করা লাগবে, তাহলে তোমার ডিটা বের করতে হবে। এবার ডি হিসাব করতে গেলে ΔX1 ΔX2 ΔX3 ΔX4 হিসাব করা লাগবে। তাহলে ΔX1 ΔX2 ΔX3 ΔX4 হিসাব করতে গেলে এখানে আসতে হবে, এই যে ΔX1 ΔX2 ΔX3 ΔX4, অর্থাৎ 3 নম্বরটা করা লাগবে। এবার ΔX1 যখন হিসাব করবা তখন x বার লাগবে, ΔX2 হিসাব করতে গেলে x বার লাগবে, এই যে x বার লাগবে। x বার তুমি কোথায় পাবা? 1 নম্বরে পাবা, 1 নম্বরে পাবা। তার মানে দেখো, সম্ভাব্য ত্রুটি বের করতে গেলে কিন্তু একেবারে সিরিয়াল বাই প্রথম থেকে সবই করা লাগবে, ঠিক আছে? তাহলে সম্ভাব্য ত্রুটি বের করতে গেলে, প্রবাবিলিটি এরর বের করতে গেলে ডি লাগবে, ডি বের করতে গেলে ΔX1 ΔX2 ΔX3 লাগবে, আর ΔX1 ΔX2 ΔX3 এগুলো বের করতে বললে আবার x বার লাগবে, অর্থাৎ গড়মান লাগবে। তার মানে প্রথম থেকে শুরু করে আসতে হবে, যাই বলুক প্রথম থেকে শুরু করে আসতে হবে। তো এটা যদি সৃজনশীল প্রশ্নে আসে তাহলে তোমার ভেঙে ভেঙে আসবে, কোনো সমস্যা নেই। ধরো হচ্ছে গ নম্বরে আসলো গড় ত্রুটি বের করো, অর্থাৎ 2 নম্বর পর্যন্ত চাইলো হচ্ছে গতে, আর ঘতে বললো ধরো প্রমাণ বিচ্যুতি এবং সম্ভাব্য ত্রুটির মধ্যে কোনটির ত্রুটি বেশি হবে বা কোনটির মান বেশি হবে, কোনটির মান কম হবে, গাণিতিকভাবে যাচাই করো। কি ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। এবার অনেক সময় তোমার এই ম্যাথেরই ধরো একটু লাস্টে গিয়ে
এরকম একটা প্রশ্ন করতে পারে, এরকম একটা প্রশ্ন করতে পারে। দেখো আমার ওইখানে লেখার জায়গা নেই বলে আমি এই পৃষ্ঠায় লিখতেছি। ধরো আমাদের বললো গড় ত্রুটি বিবেচনায় রাশিটির মান নির্ণয় করো। গড় ত্রুটি বিবেচনায় বিবেচনায় ব্যাসের মান, ব্যাসের মান ও শতকরা ত্রুটি নির্ণয় করো। শতকরা ত্রুটি নির্ণয় করো। ধরো এরকম একটা কোশ্চেন করলো গড় ত্রুটি বিবেচনায়, তো পারা যাবে না বলো তো দেখি? গড় ত্রুটি বিবেচনায় রাশিটির মান, গড় ত্রুটি বিবেচনায় রাশিটির মান, রাশিটির মান মানে ব্যাসের মান। গড় ত্রুটি বিবেচনায় তাহলে এক্স বার রাশিটির মান, গড় মান প্লাস মাইনাস গড় ত্রুটি বিবেচনায় এই যে গড় ত্রুটি ডেল এক্স বার। বুঝতে পারছো? গড় ত্রুটি ডেল এক্স বার। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বার অর্থাৎ ব্যাসের মান আর গড় ত্রুটি। ব্যাসের মান 0.3925, 0.3925 প্লাস মাইনাস। আসো গড় ত্রুটি বিবেচনায় তুমি এখানে কয়টা ত্রুটি বের করছো বলো তো? 3টা ত্রুটি। একটা গড় ত্রুটি, একটা প্রমাণ বিচ্যুতি ত্রুটি, আর একটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। তাহলে গড় ত্রুটি বিবেচনায় এই যে গড় ত্রুটি হচ্ছে এইটা 0.0075 মিলিমিটার। গড় ত্রুটি বিবেচনায় 0.0075 মিলিমিটার, এই যে গড় ত্রুটি বিবেচনায় রাশিটির মান। এখন আমি যদি লিখতাম, ধরো চাই নাই, চাইতে তো পারতো নাকি? ধরো বলতে পারতো প্রমাণ বিচ্যুতি বিবেচনায় রাশিটির মান, তাহলে কি লিখতাম বলো তো? প্রমাণ বিচ্যুতি বিবেচনায় রাশিটির মান, তখন কি লিখতাম? এক্স বার এটা হচ্ছে প্রকৃত মান মানে গড় মান আর কি, প্লাস মাইনাস ডেল এক্স বার না, এবার প্রমাণ বিচ্যুতি অর্থাৎ ডি। তাহলে 0.3925 প্লাস মাইনাস প্রমাণ বিচ্যুতি কই কত? 0.00829, 0.00829 এত মিলিমিটার। তাহলে তুমি এবার বলো তো সম্ভাব্য ত্রুটি বিবেচনায় রাশিটির মান, সম্ভাব্য ত্রুটি বিবেচনায় রাশিটির মান, সম্ভাব্য ত্রুটি বিবেচনায় রাশিটির মান, তখন কি লিখতাম? এক্স বার প্লাস মাইনাস পি। তাহলে 0.3925 প্লাস মাইনাস সম্ভাব্য ত্রুটি। তো প্রবাবিলিটির সম্ভাব্য ত্রুটি আমরা কত বের করছি? 0.00239, 0.00239 এত মিলিমিটার। কি ক্লিয়ার? এইবার আসো গড় ত্রুটি বিবেচনায় শতকরা ত্রুটির মান বের করো, সম্ভাব্য ত্রুটি বিবেচনায় শতকরা ত্রুটির মান বের করো, প্রমাণ বিচ্যুতি বিবেচনায় শতকরা ত্রুটির মান বের করো। শতকরা ত্রুটি বের করতে হবে, বলো তো এবার কেমনে করবা? বলো শতকরা ত্রুটি বের করবা কেমনে? কিভাবে শতকরা ত্রুটি বের করবা বলো? কি বিবেচনায়? ধরো গড় ত্রুটি বিবেচনায় শতকরা ত্রুটি, গড় ত্রুটির হিসাবে শতকরা ত্রুটি, হিসাবে শতকরা ত্রুটি চাইছে। তাহলে শতকরা ত্রুটি কেমনে হিসাব করবা? ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার গুণ 100%। বোঝনি? বোঝনি শতকরা ত্রুটি? বোঝনি শতকরা ত্রুটি? বোঝনি? ডেল এক্স বার ডিভাইডেড বাই এক্স বার গুণ 100%। কি ক্লিয়ার? তাহলে এইবার মান বসায় দাও। ডেল এক্স বার 0.0075 ডিভাইডেড বাই এক্স বার 0.3925 গুণ 100%, গুণ 100%। তাহলে দেখি তো কত আসে। বাকি দুইটা তোমরা করো, নাও বাকি দুইটা আমি করে দিব না। বুঝতে তো পারছো বাকি দুইটা কোনটা কোনটা? বুঝতে পারছো কিনা বলো? 0.3925, দেখি তোমাদের কেমন বুদ্ধি, বাকি দুইটা বুঝতে পারছো কিনা? তাহলে এটা 1.91%, 1.9108%, 1.9108%, তাই না? হ্যাঁ। তাহলে এবার আমি যদি বলি প্রমাণ বিচ্যুতির হিসাবে শতকরা কত ত্রুটি, তাহলে প্রমাণ বিচ্যুতির হিসাবে শতকরা ত্রুটি হচ্ছে যে ডি ডিভাইডেড বাই এক্স বার গুণ 100%, প্রমাণ বিচ্যুতির হিসাবে। সম্ভাব্য ত্রুটির হিসাবে পি ডিভাইডেড বাই এক্স বার গুণ 100%। নাও এগুলো হিসাব করো। কি ক্লিয়ার? সৃজনশীল প্রশ্ন ঘতে আসবে বা ঘতে আসার সম্ভাবনা এরকম, যদি এগুলো আসে আর কি, যে ঘতে আসবে কি যে সম্ভাব্য ত্রুটি এবং প্রমাণ বিচ্যুতি কার হিসাবে শতকরা ত্রুটির মান বেশি, কোনটার হিসাবে শতকরা ত্রুটির মান বেশি, কোনটার হিসাবে শতকরা ত্রুটির মান কম, গাণিতিকভাবে যাচাই করো। বুঝতে পারছো? তাহলে পারা যাবে না?
ভাইয়া প্রমাণ বিচ্যুতি আর গড় ত্রুটি আলাদা আলাদা হইল কেন? আলাদা আলাদা তো হবে, তিনটা ত্রুটি আলাদা আলাদা তো হবে, অবশ্যই আলাদা আলাদা হবে। একই হবে, গড় ত্রুটি, প্রমাণ বিচ্যুতি, সম্ভাব্য ত্রুটি, তিনটা ইরোর তো আলাদা আলাদাই হবে। কিন্তু আলাদা আলাদা মানে যে অনেক বেশি আলাদা তা হবে না, ঠিক আছে? আলাদা আলাদা যে অনেক বেশি আলাদা তা হবে না, তবে আলাদা আলাদা হবে। ভাইয়া এন কে তো বর্গ করলাম না, কিন্তু বর্গমূল করলাম কেন? ওরা ধরে এখন মাইক দিব আমি। এই গড় করার সময় ধরো আমি বললাম তোমার আর আমার বয়সের গড় বের করো, তো মনে করো আমার বয়স হচ্ছে 18 আর তোমার বয়স হচ্ছে মনে করো 28, এই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ দিব আমরা বলো? আমার বয়স ধরো 18, তোমার বয়স 28, তাহলে এবার এই দুইটা যোগ করে কত দিয়ে ভাগ দিব? কত দিয়ে? 2 দিয়ে ভাগ দিব। এবার আমি তোমাকে বললাম আমাদের বয়সের বর্গের গড় বের করো, আমাদের বয়সের বর্গের গড়। তাহলে বর্গের গড় বের করলে 18 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার, তুমি কি 4 দিয়ে ভাগ দিবা? বলো, গড় বের করতে গেলে কি তুমি 4 দিয়ে ভাগ দিবা? তুমি তো 2 দিয়েই ভাগ দিবা। এবার আমি তোমাকে বললাম আমাদের বয়সের বর্গের গড় আমার লাগবে না, আমি মানে অন্যায় করে ফেলছি, বর্গ করে অন্যায় করে ফেলছি, তাহলে তুমি তখন বলবা নেন ভাই বর্গমূল করে দিলাম, নেন, ঠিক আছে, পাপ মোচন হয়ে গেল। কি ক্লিয়ার? তাহলে এইভাবে করবো না হিসাব? বলো, তাহলে কি আমি কি এখানে 2 কে বর্গ করবো? একজন বলছে ভাই এনের কেন বর্গ করলাম না? এনে তো বর্গ করে গড় মানে কি, যতগুলো সংখ্যা তাই দিয়ে ভাগ দিলেই হয় গড়। একজন হচ্ছে ভাই আপনার বয়স 18, হ্যাঁ ধরো আমার বয়স 18, তোমার বয়স হচ্ছে 28, ঠিক আছে? কি ক্লিয়ার? তাহলে মোটামুটি ত্রুটির হিসাব হইল, তাই তো? এবার তোমাদের একটা বাসার কাজ দিয়ে দিই নাকি, দেখি এটা তোমরা নিজেরা করার ট্রাই করবা, কেমন পারো তোমরা। সেটা হচ্ছে একটি ঘনকের বাহু পরিমাপে, একটি ঘনকের বাহু পরিমাপে ত্রুটি 2% হলে এর আয়তন পরিমাপে ত্রুটি কত? এর আয়তন পরিমাপে ত্রুটি কত? এর আয়তন পরিমাপে ত্রুটি কত? একটি ঘনকের বাহু পরিমাপে 2% ত্রুটি হলে আয়তন পরিমাপে ত্রুটি কত? দ্রুত বলো, দ্রুত, দেখি কে পারে। এটা বাসায় হোমওয়ার্ক দিয়ে কি লাভ, এখানেই করে দিই। একটা ঘনক তো বুঝতে পারতেছ যে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, ঘনক আঁকতে পারো? দেখো তোমাদের একটা ঘনক আঁকার সিস্টেম শেখাই দিই। খালি হাতে ঘনক আঁকতে হয় কিভাবে? প্রথমে বর্গ আঁকবা, তারপর এটারে কপি পেস্ট করে একটু সরায় এভাবে নিচের দিকে আঁকবা, কপি পেস্ট করে আঁকার পরে এবার কোণাগুলা যোগ করে দিবা, দেখবা একটা সুন্দর ঘনক হয়ে গেছে, ঠিক আছে? তো ঘনকের বাহুর দৈর্ঘ্য এল ধরলাম, ধরো এল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? ভি ইকুয়াল টু কি? এল ইন্টু এল ইন্টু এল, মানে এল কিউব না, মনে পড়ে? এল কিউব, ঠিক আছে, এল কিউব। এটা একটা এমসিকিউ, বুঝছো? এমসিকিউর অপশন আছে, অপশন হচ্ছে 6%, অপশন হচ্ছে 8%, অপশন হচ্ছে 8 পয়েন্ট বাহু পরিমাপে, একটি ঘনকের বাহু পরিমাপে, হ্যাঁ ঠিক আছে, 8.04%, আর ডি 6.02%, 6.02%। তাহলে ঘনকের বাহু পরিমাপের ত্রুটি, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ভি, আর এই পাশে কোনো ধ্রুবক নাই, ওকে, তাহলে ডেল এল বাই এল। এল এর ঘাড়ে কত? 3, ঘাড় থেকে 3কে টেনে এনে সামনে বসাই দিবা। তাহলে এবার দেখো বাহু পরিমাপের ত্রুটি, ডেল এল বাই এল কি বাহু পরিমাপের ত্রুটি না? বাহু তো ডেল, বাহু তো এল, তাহলে ডেল এল বাই এল বাহু পরিমাপের ত্রুটি, তাহলে 3 গুণ 2%, তাহলে 6%। বুঝতে পারছো? তাহলে ঘনকের বাহু পরিমাপে যদি 2% ত্রুটি হয়, তাহলে আয়তন পরিমাপের ত্রুটি কত? 6%। কি সহজ না বলো তো? খুব ইজি ম্যাথ, গুড। কিন্তু অ্যান্সার যে 6% না, কিন্তু অ্যান্সার তো 6% না, অ্যান্সার হচ্ছে 6.02%।
অ্যান্সার 6.02%। ভাই এটা কেমন কথা, 6% হিসাব আসলো কিন্তু আপনি বলবেন 6.02%। এইবার শোনো খুব মনোযোগ দিয়ে, এর আগে আমরা যাবতীয় যত হিসাব করছি সেই হিসাব অনুযায়ী তো 6%টাই কারেক্ট। হ্যাঁ 6%ই কারেক্ট, কিন্তু তারপরও কেন 6% না হয়ে 6.02% হলো? এবার আসো সেটা বুঝি কেন এটা হইল। দেখো একটা ঘনকের বাহু পরিমাপের ত্রুটি দেওয়া আছে, তাহলে আমরা এই ম্যাথটাকে একটু 9-10-এর ওই ম্যাথের মতো চিন্তা করি তো। বাহু পরিমাপে 2% বেশি হলে আয়তন পরিমাপে কয় পার্সেন্ট বেশি হবে সেইটা একটু হিসাব করি তো। তাহলে সেই হিসাবে যদি করি তাহলে দেখো তো এইটা আসে না যে বাহু হচ্ছে এল আর পরিবর্তিত বাহু এল ড্যাশ বা পরিবর্তিত বাহু এল ড্যাশ ধরার দরকার নেই, একবারে লিখো এল প্লাস, অনেকে বলতে হয় প্লাস না নিয়ে মাইনাসও তো নিতে পারি, 2% কম ধরেও তো হিসাব করতে পারি। হ্যাঁ পারো। এল প্লাস এল এর 2%, তো এল প্লাস এল এর 2% হিসাব করলে কত হয়? 2কে 100 দিয়ে ভাগ দাও, তাহলে 0.002, তাহলে 1.02 আর কি, 1.02, তাহলে 1.02 এল, তাই না? তাহলে এবার দেখো আগের আয়তন ভি হচ্ছে এল কিউব, বর্তমান আয়তন ভি ড্যাশ এটা হচ্ছে 1.02 এল কিউব। তাহলে আয়তন কতটুকু বেশি হইল? ভি ড্যাশ মাইনাস ভি। তাহলে শতকরা আয়তন বেশি, শতকরা পরিবর্তন বা শতকরা বৃদ্ধি, সেটা হচ্ছে ডেল ভি বাই ভি গুণ 100%। তাহলে ডেল ভিটা হচ্ছে ভি ড্যাশ মাইনাস ভি ডিভাইডেড বাই ভি গুণ 100%। ভি ড্যাশ 1.02 এল তার কিউব মাইনাস এল কিউব ডিভাইডেড বাই ভি এল কিউব গুণ 100%। বুঝছো যে আদি দৈর্ঘ্য এল, তাহলে তার জন্য আয়তন এল কিউব, দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার পরে 1.02 এল, তো 1.02 এল হলে ভি ড্যাশ হচ্ছে 1.02 এল কিউব, তাহলে 1.02 এল কিউব মাইনাস এল কিউব ডিভাইডেড বাই নিচে এল কিউব, তাহলে এখান থেকে অ্যান্সার হচ্ছে 1.02 কিউব মাইনাস 1 গুণ 100%। আমি এখান থেকে না ডাইরেক্ট একবারে হিসাব করতে পারি, বা তুমি চাইলেও তো পারবা, তাই না? মনে মনে হিসাব করতে পারবা না? এল কিউব উপর থেকে কমন চলে গেল, তাহলে নিচের এল কিউব উপরের এল কিউব কাটাকাটি, তাহলে উপরে থাকলো 1.02 কিউব মাইনাস 1 গুণ 100 তাহলে গুণ 100 হলে 6.12 তো 6.12 ও সরি 6.02 লিখছি, গলতি হয়ে গেছে, গলতি হো গিয়া 6.12 হবে, 12 সরি। তাহলে এইবার দেখো 6.12% আসলো কিনা, এই যে 6.12%, তাহলে অ্যান্সার হচ্ছে 6.12%। বুঝছো? অ্যান্সার হচ্ছে 6.12%। এবার তোলার পরে মনে মনে যত প্রশ্ন আসে সব প্রশ্ন এক জায়গায় করো, তারপরে আসো আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিব। তাহলে আগে তুলো। ধোকা খেয়ে গেছো? ইস রে, ধোকা খেয়ে গেছো তোমরা, কষ্ট। এই অ্যান্সারও ভুল, আপনারা বিশ্বাস করেন না, এই পাগল, এই অ্যান্সার ঠিক, এই অ্যান্সার ঠিক, এটা ঠিক আছে। এটা তোলো দাদা, এখানে তো বাহু তো 2% বাড়াতে বলে নাই। আচ্ছা 2% ত্রুটি মানে কি? বাহু পরিমাপে 2% ত্রুটি মানে কি? যে বলছে ভাই বাড়াতে তো বলে নাই, 2% ত্রুটি মানে কি? হয় 2% বেশি, নয়তো 2% কম। আমি 2% বেশি ধরে করছি, তুমি 2% কম ধরে করো, একই হিসাব আসবে, একই মানে আসবে। কথা কি বুঝছো? 2% কম ধরে হিসাব করলে পুরোপুরি একই মান আসবে না, ঠিক আছে? পুরোপুরি একই মান আসবে না। তো এইবার আসো যে কেন এই নিয়মেই তো ভাই আপনি শিখালেন, আপনি বললেন এই নিয়মে করা যাবে না, এই নিয়মে করতে হবে না, তো তারপরেও কেন এখানে এই নিয়ম হইল না? এইবার শোনো, দেখো যতগুলো ম্যাথ আমি তোমারে করাইছি, ভালো করে শুনিও, লেখাবাদ, একেবারে লেখাবাদ, ভালো করে শুনিও। যতগুলো ম্যাথ আমি তোমারে এর আগে করাই, কোথাও দেখো ত্রুটি, এত বেশি ত্রুটি ছিল না। 2% ত্রুটি বিশাল ত্রুটি, 100-তে 2% ত্রুটি, এটা বিশাল ত্রুটি। এর আগে যতগুলো ম্যাথ করাইছি সেখানে ত্রুটি ছিল 0.001%, 0.02%, 0.003%, এরকম ছিল মানগুলা। 2% বিশাল ত্রুটি, 2% একের চেয়ে অনেক বেশি, 2% জিরোর চেয়ে অনেক বেশি, জিরোর কাছাকাছি না। এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা খুবই ক্ষুদ্র ত্রুটি, শূন্যের কাছাকাছি না, এটাই সমস্যা। শূন্যের
কাছাকাছি না, কাছাকাছি না, এটাই হচ্ছে সমস্যা। ঠিক আছে, আমরা এই যে এই নিয়মে হিসাবটা করি না, এই নিয়মে হিসাব করলে উত্তরটা আসবে, ঠিক আছে সমস্যা নেই আসবে। তো এই নিয়মে হিসাব করাটা যাবে তখনই যখন ত্রুটি হবে শূন্যের খুবই কাছাকাছি, মানে সামান্য ত্রুটি। ঠিক আছে, শূন্যের খুবই কাছাকাছি যখন হবে তখনই এই নিয়মে হিসাবটা করা ঠিক আছে। কিন্তু যখন ত্রুটিটা শূন্যের কাছাকাছি হবে না, ত্রুটিটা অনেক বেশি হবে, যেমন 2%, 20% ত্রুটি হয়ে যাবে, 20%, 2%, তখন আর এই নিয়মে পুরোপুরি সঠিক রেজাল্ট আসবে না। সঠিক রেজাল্টের কাছাকাছি আসবে কিন্তু পুরোপুরি সঠিক রেজাল্ট আসবে না। পুরোপুরি সঠিক রেজাল্ট এখানে হচ্ছে 6.1208%। তাহলে ওই 0.1208 ওইটুকু যদি ফেলে দিলে কিন্তু 6% ঠিকই আসে। ঠিক আছে, তার মানে দেখো যদি এমন হইতো, ধরো যে ভাই পরীক্ষা আসলে কি করবো, আপনি তো কনফিউজড করে দিলেন। ভালো করে শোনো, এখন আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি সবকিছু। মনে করো পরীক্ষাতে এই অপশনটা নেই, 6.12 এটা অপশনে নেই, অপশনে আছে হচ্ছে 6%। ওকে, তাহলে অ্যান্সার 6%। অপশনে নেই তো, এটা 6-এর কাছাকাছি অন্য কোনো অ্যান্সার নেই তো। দেখো 8 আছে, 8.04 আছে, হ্যাঁ 6 আছে একটা, তাহলে ওই যে 6% ওটাই অ্যান্সার। 6-এর আশেপাশে আছে কিছু, আশেপাশে কিছু আছে, ধরো এটা নেই, নিচেরটা নেই, তাহলে 6-এর আশেপাশে তো কিছু নেই, তাহলে তখন হচ্ছে 6 অ্যান্সার। কিন্তু এবার মনে করো এই যে 6-এর আশেপাশে এই মানটা আছে, এই যে 6-এর আশেপাশে এই যেটা এইটা আছে, অর্থাৎ 6.12 আছে, তখনই কি করবা, তখনই একটু বুদ্ধির বাতি জ্বালাবা, তখন একটু থামবা। ও আচ্ছা 6%ও আছে, আবার 6.12%ও আছে, দুটোই আছে। বোর্ডে দেখো, মানে এটা আমার দোষ না, বোর্ডের দোষ। বোর্ড পরীক্ষা একবার এই আকামটা করছে, বোর্ড পরীক্ষায় একবার এই আকামটা করছে, এমসিকিউ হিসাবে দিছে, দেওয়ার পরে ম্যাক্সিমাম স্টুডেন্ট তো 6% দাগায় চলে আসছে, কিন্তু দেখে তলে একটা অপশন আছে 6.12%, কিন্তু আসলে তো 6.12%, এটাই তো বেশি কারেক্ট। 6% এবং 6.12%-এর মধ্যে বেশি কারেক্ট কোনটা? বেশি কারেক্ট হচ্ছে 6.12%, এটা বেশি কারেক্ট। তাহলে এই 9-10-এর মেথডে, এই যে 9-10 এই যে মেথড, এই মেথড সবসময় চলবে এবং এই মেথডেই এক্সাক্ট মানটা আসবে, এই মেথডেই এক্সাক্ট মানটা আসবে। এই যে নিচে যে মেথডটা করলাম এই মেথডেই এক্সাক্ট মান আসবে, এই মেথডেই সবসময় চলবে। ত্রুটি 0-এর কাছাকাছি হোক, ত্রুটি 0-এর বেশি হোক, সবসময় নিজের মেথডটা চলবে। কিন্তু ত্রুটি যদি 0-এর কাছাকাছি হয় তাহলেই একমাত্র উপরেরটা চলবে। ত্রুটি যদি আস্তে আস্তে 0 থেকে অনেক বেশি হইতে থাকে, 2%, 20%, 40% যদি ত্রুটি হয়, তখন কিন্তু আর এই উপরের নিয়মে সঠিক অ্যান্সার আসবে না। হয়তো সঠিক অ্যান্সারের কাছাকাছি যাবে, বাট সঠিক পুরোপুরি সঠিক হয়তো তুমি পাবা না। কি কথা কি বুঝছো? এটা একটা শর্টকাট প্রসেস, উপরের প্রসেসটা একটা শর্টকাট প্রসেস, এবং সেটা তখনই অ্যাপ্লিকেবল যখন ত্রুটির মানটা শূন্যের খুব কাছাকাছি, ত্রুটির মানটা শূন্যের খুব কাছাকাছি। কিন্তু যখন 0 থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, 2%, 20% হচ্ছে, তখন আর উপরের নিয়মে কিন্তু পুরোপুরি সঠিক অ্যান্সার আসবে না। কিন্তু নিচের নিয়মে করলে আজীবনই সঠিক অ্যান্সার আসবে। কিন্তু আমরা নিচের নিয়মে করব না। তো আমরা তো ম্যাথ করছি কি, উপরের নিয়মটা দিয়ে ম্যাথ করছি না, এবং দেখো যে কটা ম্যাথ করছি সব জায়গায় ত্রুটি ছিল শূন্যের খুবই কাছাকাছি। এবার আসো, আমি তোমাকে কি ডিসিশন তুমি নিবা, আমি তোমাকে খুঁটিনাটি সব ঘটনা বলছি, ঠিক আছে, ইনভেস্টিগেশনের সব ঘটনা আমি তোমার খুলে বলছি। এইবার আসো, আমি তোমাকে বলতেছি তুমি পরীক্ষায় কখন কোনটা করবা। ধরো ভাইয়া রিটেনে আসছে, ত্রুটি বেশি হোক ত্রুটি কম হোক যাই হোক, রিটেনে আসছে। রিটেনে আসলে উপরের মেথড কোনো কথা নাই, রিটেনে আসলে উপরের মেথড কোনো কথা নাই, রিটেনে যদি আসে উপরের মেথড কোনো কথা নাই। কিন্তু ধরো এমসিকিউতে আসছে, এমসিকিউতে আসছে, ধরো যেটা অ্যান্সার এই নিয়মে করে যেটা অ্যান্সার তার আশেপাশে অন্য কোনো উত্তর নেই, ওকে তাহলে ওটা দাগ দিয়ে চলে আসবা 6%। কিন্তু যখনই তুমি দেখবা ও আচ্ছা 6.6%ও আছে এবং 6-এর পরে আবার একটু সামথিং আছে, তখন তুমি একটু থামবা। ও আচ্ছা 6%ও আছে, আবার 6.12%ও আছে, তাহলে তো কাহিনী হইতে পারে, দেখি তো একটু চেক করি। তো তখন চেক করতে গিয়ে দেখবা যে থলের বিড়াল বের হয়ে গেছে। কি কথা কি বুঝতে পারছো? তখন দেখবা থলের বিড়াল বের হয়ে গেছে। তো তখন তুমি বুঝবা ও আচ্ছা তাহলে তো 6% আর 6.12% এই দুটোর মধ্যে বেশি কারেক্ট কোনটা? বেশি কারেন্ট হচ্ছে 6.12%, ওটা দাগায় দিয়ে চলে আসবা। বুঝতে পারছো? ঠিক আছে, ওটা দাগায় দিয়ে চলে আসবা। কি ক্লিয়ার? 5.88% এটাও যদি থাকে তো এটাও থাকলে একটু থামবা। 5.88ও কিন্তু হইতে পারে। এই যে 5 পয়েন্ট, এটার অ্যান্সার কিন্তু 6.12% হইতে পারে, 5.88% হইতে পারে। কে রে এটা দেখি, এই কমেন্টটা কে করলো? তো খুবই বুদ্ধিমান, দেখি কে করলো এই কমেন্টটা। 5 দীপ্ত করছে 5.188%। তো সেটাও তো এই যে 6-এর আশেপাশে, তাই না? তখন একটু থামতে হবে।
অনেকে বলতে ভাই এটা কখন আসবে, ওই যে দেখো আমি তো এখানে প্লাস ধরে নিয়ে হিসাব করছি, কিন্তু কেউ যদি চিন্তা করে আমি একটু কম ধরে নিয়ে হিসাব করব, মানে ত্রুটি তো বেশি হইতে পারে কমও হইতে পারে, বেশি হইতে পারে কমও হইতে পারে। তো এখানে যদি মাইনাস নিয়ে হিসাব করো, তাহলে এখানে 6.12% আসবে না, আসবে 5.88%। কেন? এই দেখো এই জায়গাটাতে এই যে এখানে প্লাস ধরছো, এখানে প্লাস না নিয়ে মাইনাস ধরে হিসাব করবা, তাহলে 1 থেকে 0.02 বিয়োগ হবে, 1 থেকে 0.02 বিয়োগ হবে। তাহলে 1 থেকে 0.02 বিয়োগ করে দেখো তো, 0.2 বিয়োগ করে দেখো তো, 1 থেকে 0.02 বিয়োগ করে দেখো তো, বিয়োগ করলে আসে 0.98। তো 0.98 এর কিউব 1 কিউব মাইনাস 0.98 এর কিউব 0.98 এর কিউব করার পরে গুণ 100, এই দেখো দেখছো চলে আসছে 5.88%, এই যে 5.88% আসছে তখন। তাহলে আমি যদি বেশি ধরি, বাহুর দৈর্ঘ্য পরিমাপে বেশি ধরি, তাহলে বেশি ধরলে তখন অ্যান্সার হচ্ছে 6.12%, এই যে। আর যদি ধরি কম তখন কিন্তু 5.88%। তাহলে এই কারণে বললাম 6%-এর আশেপাশে যদি থাকে তখন একটু থামবা, বুঝলা? এই প্রবলেমটা ধরো তুমি নিজে সলভ করতে গিয়ে মানে ঘাবড়ে যাইতা, তা আমি কিন্তু এই যে তুমি যাতে ঘাবড়ে না যাও সেই কারণে আমি কিন্তু সবকিছু বলে দিলাম। এটা কিন্তু বোর্ডে আসা। ভাই লাস্টের আগের লাইনটা একটু ভেঙে দেখাবেন। লাস্টের আগের লাইনটা কোনটা? এটার আগের লাইনটা ভেঙে দেখাবো। দেখো এল কিউব আছে, উপর থেকে এল কিউব কমন নাও না, মনে মনে কমন নাও, নিছো নেওয়ার পরে নিচে এল কিউব আছে, দেখছো? এবার উপরে এল কিউব নিচের এল কিউব কাটাকাটি করে দাও, দিলা? তাহলে উপরে কি পড়ে থাকলো? 1.02 কিউব মাইনাস 1। তো 1.02 কিউব মাইনাস 1 ক্যালকুলেটর করে 100 গুণ দিয়ে দাও। কি ঠিক আছে? এখান থেকে এখানে ভেঙে লেখা তো খুবই সহজ। উপর থেকে এল কিউব কমন নিয়ে নাও আর নিচের এল কিউব কাটাকাটি করে দাও। হ্যাঁ, দীপ্ত বলছে এরকম না আসলে বাঁচি। হ্যাঁ, এরকম না আসাই উচিত, কিন্তু এই যে বোর্ডে এই যে ফাইজলামিটা করছে, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসা, আমি তোমার বলে দিচ্ছি কখন আসছে বোর্ডে। দেখি, এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসা। এবার বোর্ডে কোথায় আসছে দেখি, আমি তোমার বলে দিচ্ছি। দাও, এটা এমসিকিউতে আসছে। খুঁজে পাচ্ছি না যে, খুঁজে তো পাচ্ছি না। আমার বইটা অনেক পুরনো হয়ে গেছে বলে পাচ্ছি না, তবে এটা বোর্ডে আসে কিন্তু, বুঝছো? পাচ্ছি না, থাক। একজন লিখছে 6.12% আর 5.88%, দুটোই যদি থাকে, দুটো থাকবে না, ঠিক আছে? দুটো থাকবে না, দুটো থাকলে তো দুটোই দাগাইতে চলে আসবে, দুটো থাকবে না, দুটো থাকার কথা না, ঠিক আছে? যে কোনো একটা থাকবে। কি ক্লিয়ার? ওকে, তাহলে আজকে এখানে শেষ করি নাকি? আজকে তাহলে বিদায়, টাটা। তো এই অধ্যায়ের আরেকটা ক্লাস নিলে কিন্তু এই অধ্যায়ের শেষ, এই অধ্যায়ের আরেকটা ক্লাস শেষ। তো পরের ক্লাসটাতে আমরা ত্রুটির আরেকটা ক্ষেত্র একটু দেখব, ঠিক আছে? ত্রুটির আরেকটা ক্ষেত্র একটু দেখব, এবং এর সাথে আমরা কি পড়ব? এর সাথে আমরা পড়ব হচ্ছে স্ক্রু গজ, স্লাইড ক্যালিপার্স এর লঘিষ্ঠ গণন নিয়ে পড়ব। কি ক্লিয়ার? তাহলে টাটা, বাই বাই।